মধ্যে হঠাৎ করে দেখছি কিষাণজি ফোন করেছে। তা আমি ধরেছি হ্যালো কি ব্যাপার, বলে আচ্ছা কোনো পুলিশ ক্যাম্পে কোনো অ্যাটাক হয়েছে। 2010 সালে 15ই ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। আমি আবার কিষাণজিকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমরা আরে শিলদা ক্যাম্পে অ্যাটাক করেছেন আপনি, বলে এক্ষুনি কাজ করে আমরাই মেরেছি, 28 জন মরে গেছে। খবরের কাগজ। সকালবেলা উঠে চায়ের সঙ্গে খবরের কাগজটা না পেলে দিনটাই যেন কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর সেই খবর যদি হয় মাওবাদীদের নিয়ে। সেদিনই বিকাশ প্রথম বলে যে হ্যাঁ আমরাই বুদ্ধবাবুর উপর অ্যাটাক করেছিলাম। West Bengal Chief Minister Buddhadev Bhattacharya and Union Minister Ram Vilas সেটা আমাকে পরে কিষাণজি বলেছিলেন, আমি আজকে বলছি এই তথ্যটা আমি কোথাও বলিনি এবং কেউ জানেও না। তথ্যটা হচ্ছে যে কেন বুদ্ধবাবু কি বুঝতে পারেননি যে এইরকম হতে পারে? তার মানে বোঝা যাচ্ছে পুলিশ কিভাবে খবরটা এখানে লিক করে ওনার কাছে পৌঁছে দিয়েছে। আপনি যে কিষাণজির ডেরা যেটাকে বলে তার ভেতরে ঢুকছেন, তো আপনার ভয় লাগেনি কখনো যে এখান থেকে প্রাণ হাতে করে ফিরতে পারবেন না? এবং এমনও হয়েছে ওরা যে রাত্রিবেলা আমাকে খাটিয়াতে শুতে দিয়েছে, পরের দিন সকালে দেখছি ভেতর থেকে অনেকগুলো টিফিন বক্সের মতো নিয়ে যাচ্ছে। তাদের আমি জিজ্ঞেস করলাম এটা কি, বলে এগুলো হচ্ছে মাইন। Day after the encounter in Jungle Mahal in West Bengal of Maoist leader Kishanji's body. একটা জিনিস আমি জানবো, সেটা হচ্ছে যে কিষাণজির এনকাউন্টার। কিষাণজি ভেবেছিলেন যে সিপিএম আর তৃণমূল দলটা বোধহয় এক। এটাও শুনেছি যে সুচিত্রা মাহাতো তিনি নাকি ধরিয়ে দিয়েছিলেন। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, ক্রাইম বিটের একলব্য বললে তাকে ভুল বলা হবে না। আমার সঙ্গে রয়েছেন চিত্রদীপ চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ চিত্রদীপ দা আড্ডা স্টেশনে আসার জন্য। প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার একটা পোস্ট 24শে নভেম্বর 2011, কিষাণজির ছবি, এবং অনেক স্মৃতি উস্কে দেয় এই ছবি। তার কারণ হচ্ছে কিষাণজি সম্পর্কে আমরা অনেক কিছু জানি। আপনি তো কিষাণজির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন বলা যায়। প্রিয় পাত্র তো ওইভাবে একদিনে হয় না, যে কেউ অনেক সাংবাদিক তখন সেই সময় মাওবাদী যে আন্দোলন, লালগড় আন্দোলন আমাদের রাজ্যে কাভার করছিল, তো আমি কি করে অত ঘনিষ্ঠ হলাম তার একটা গল্প আছে। সেটা হচ্ছে তখন আমাকে অফিসে প্রথম যেদিন মাওবাদীরা যে এই আন্দোলনে আছে সেটা কিন্তু প্রথম খবরটা আমার ব্রেক করা ছিল। কিভাবে পেয়েছিলাম না, আমাকে অফিস থেকে অন্য একজন কাভার করতে গিয়েছিলেন লালগড় আন্দোলন। তো তিনি হঠাৎ করে অত আন্দোলন দেখে ওই রকম অবস্থা দেখে একটা হিংসাত্মক পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল, রাস্তাঘাট কেটে দিয়েছে, গাছ ফেলে দিয়েছে, কিচ্ছু যাওয়া যাচ্ছে না, গাড়ির পর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়েন, তো তিনি ফেরত চলে আসেন। আমাকে সে সময় পাঠানো হয়, সেদিন আমার অফ ডে ছিল, আমাকে বলা হয় যে তোমাকে যেতে হবে। তো আমি রাতে রওনা দিই। তার আগে আমি কোনোদিন সত্যি কথা ঝাড়গ্রামে যাইনি। আচ্ছা, এবার গেলাম, গিয়ে ওই যে প্রতিকূল পরিস্থিতি তার মধ্যে দিয়ে আমি ভেতরে ওখানে ঢুকতে পারলাম কোনো ক্রমে। মানে প্রায় আমার যেখানে 3 ঘন্টা ঝাড়গ্রামে পৌঁছানোর কথা সেটা আমার 12-13 ঘন্টা লেগে গিয়েছিল, এতটা রাস্তা ঘুরে আমাকে যেতে হয়েছে। তো যাওয়ার পরে তখন ওখানে আমারই একজন পরিচিত বন্ধু, সে আমাকে ফোন করে কলকাতা থেকে, তিনি একজন সাংবাদিক। তিনি আমাকে বলেন যে ওরা বলতে এখানে মাওবাদীরা আর কি, তাদের সঙ্গে আমার এখানে যোগাযোগ ছিল 2-1 জনের সঙ্গে, ছিল না এরকম বিষয় না। তো ওরা একটা চিঠি দিয়েছে, চিঠিটা তোকে দিতে বলেছে, একটা আমার জন্য একটা তোর জন্য, তোর চিঠিটা আমি নিয়ে যাচ্ছি আজকে। সে হচ্ছে খবরের কাগজ, আমি তখন একটি চ্যানেলে চাকরি করি। তো সে আমাকে দেয় চিঠিটা। দেওয়ার পরে রাত্রে আমি চিঠিটা খুলে একটু অবাক হয়ে যাই, তার কারণ মাওবাদীরা সেই চিঠিতে বলেছিল যে জনসাধারণ কমিটি বলে যেটা খোলা হয়েছিল, পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি, সেইটা আসলে আমরাই চালাচ্ছি, সেটা আমাদেরই সংগঠন এবং এই আন্দোলনটার পুরো রিমোটটা হচ্ছে আমাদের হাতে। এটা বিরাট বড় খবর ছিল সেই সময়, কারণ তার আগে অবধি কেউ জানতে পারেনি যে ওই আন্দোলনটা সত্যি মাওবাদীদের আন্দোলন ছিল, কারণ ওটা মাঝি মারোয়া, জোয়ান গাওতা এইরকম যে সংগঠন তাদের ইয়েতে করা হয়েছিল। এবার সেটা দেখে আমি আমাদের অফিসের একজনকে বলি, তার কারণ সেদিন আমার মন মেজাজ খুব খারাপ ছিল, তার কারণ আমি দীর্ঘদিন ছুটি পাচ্ছিলাম না অফিসে এবং আমাকে প্রায় জোর করেই ওখানে পাঠানো হয়েছিল। আমি ঠিক করি আমি খবরটা আজকে ব্রেক করবো না। নিজের ফ্রাস্ট্রেশনের কথা অফিসের এক বন্ধুকে ফোন করে বলেছিলাম, কলিগকে, যে এরকম আমার কাছে একটা জিনিস আছে, বোমা ফেটে যাবে, কিন্তু আমি আজকে বোমাটা ফাটাবো না, কারণ আমি দেখতে চাই যে তোদের ওখানে কতজন খবরটা পায়। তো সে যে আমার মানে চ্যানেলে দি দেন বস, তাকে বলে দেয় খবরটা যে চিত্রদীপের কাছে একটা খবর আছে, ও কিন্তু দিতে চাইছে না। তখন আমাকে প্রায় বাধ্য করা হয় যে রাত্রিবেলা যে না, খবর আজকেই রাতেই ব্রেক করতে হবে, তখন ওই খবর রাখা যাবে না। তো যাই হোক সেই রাতে আমি করি। তারপরে তো সেই খবর তখন জানাজানি হয়, এমনকি রাজ্য সরকারও সেই প্রথম জানতে পারলো যে মাওবাদীরা সরাসরি এই আন্দোলনে আছে।
এই শুরু হলো। কিন্তু কিষাণজির সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে অদ্ভুত। তার কিছুদিনের মধ্যে এখানকার একজন মাওবাদী মাওবাদী বলতে নকশালপন্থী নেতা, পরে উনি মাওবাদী আন্দোলনে যুক্ত হয়ে গেছিলেন, এখন উনি বেলে আছেন, আমি আর তার নামটা বলে তাকে অস্বস্তি বাড়াতে চাইছি না। তো তিনি আমাকে ফোন করে বলেন যে আমাদের একজন শীর্ষ নেতা আছেন, অন্যতম শীর্ষ নেতা, তার নাম হচ্ছে সূর্য, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, আপনাকে একটা ইন্টারভিউ দেবেন। তো আমি তখন বলি সূর্য টুর্য কারোর সঙ্গে এইভাবে কথা বলা আমি বলবো না, আর একটু স্ট্যান্ডার্ড একটু ভালো বড় মাপের কোনো নেতাকে আপনি দিন আমাকে। তো তিনি তখন বলেন না আপনি কথা বলুন না। আমি বলি না না না, আমি না এরকম ছোটখাটো নেতার সঙ্গে কথা বলুন, আমাকে বড় মাপের কারোর সঙ্গে কথা বলে দিন। তো সে তখন একটু হতাশ হয়ে যায়, বলে ঠিক আছে, তাহলে এরা ফোন রেখে দিয়েছে। কিছুদিন পরে 2-3 দিন পরে দেখছি অন্য একজন একটি অপেক্ষাকৃত ছোট চ্যানেলের, কম টিআরপি ওয়ালা চ্যানেলের সেই সাংবাদিক ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউটা হচ্ছে ঘটনাচক্রে কিষাণজি। আমার তো তখন মাথা খারাপ হয়ে গেছে যে আরে আমি লালগড় আন্দোলনে আমি তখন নিজেকে ভাবা শুরু করেছি আমি শেষ কথা, আমি সব খবর ব্রেক করবো, যা হয় রিপোর্টারের মধ্যে একটা ওরকম একটা কাজ করে ভেতরে। তো সেইখানে আমার মুখের সামনে থেকে খাবার আরেকজন খেয়ে চলে গেছে। আমি আবার যে কন্ট্যাক্ট পার্সন যে আমার সাথে যোগাযোগ করলো তাকে বলি যে আপনি কখন আমাকে মিথ্যে কথা কেন বললেন, যে আপনি খবরটা আমাকে দিলেন না। বলছে আরে আপনাকে কি বলবো, আপনাকে তো আমি ফোনে বললে তো পুলিশ হোয়ার জেনে ফেলতে পারতো, সূর্যই আসলে হচ্ছে কিষাণজি। আমার এইরকম বড় ব্যর্থতা সাংবাদিকতার জীবনে খুব কম এসছে, যেখানে এই জায়গা থেকে আমার এক্সক্লুসিভটা চলে গেছে। যাই হোক, আমি তখন তাও লেগে থাকলাম, বুঝতে পারেননি কোনোভাবে যে এটা হতে চলেছে, বুঝতেই পারিনি। তো সেইটা হচ্ছে, তারপর আমি আস্তে আস্তে ওইখানে অফিস আমাকে পাঠানো শুরু করে, যেতে শুরু করি। এমনও দিন গেছে যেখানে কোনো কিছু হচ্ছে না, জঙ্গলমহলে পিসফুল একদম, তবু অফিস বলেছে ওইখানে থেকে যেতে। এবার আমার তো রাগও হয়েছে, কিন্তু যেটা হয়েছে পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি যে কিষাণজি তো তখনও প্রকাশ্যে আসেনি, আড়ালে থেকে তিনি যাবতীয় কর্মকাণ্ড ঘটাচ্ছিলেন, যা করছিলেন আড়ালে থেকে। তিনি ফলো করছিলেন যে অমুক সাংবাদিক অমুক চ্যানেলের এতদিন ধরে এখানে পড়ে আছে, সারাদিন ধরে ঘোরাঘুরি করে, খবরের জন্য করে, ফলে একে আমার কাজে লাগাতে পারি আমার খবর দেওয়ার হিসেবে। সেই কিন্তু কিষাণজি আমাকে পছন্দ করা শুরু করলেন মনে মনে, তখন সেটা প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে এলো কবে, যখন যৌথ বাহিনী প্রথম জুন মাসে, সম্ভবত 18 তারিখ যদি আমি খুব ভুল না করি, 2009 সালের 18 জুন অভিযান শুরু হলো। তার আগের দিনে ঘটনা বলি, তার আগের দিন রামগড় ফাঁড়ি বলে ওখানে একটা ফাঁড়ি করা হয়েছিল। সেখানে মাওবাদীরা গিয়ে ফাঁড়ির পুলিশকে হুমকি দেয় যে আপনারা এখানে থাকতে পারবেন না, যদি থাকেন সবাইকে আমরা পুড়িয়ে মারবো। পুলিশ ভয়ের চোটে তখন কি করে, রাতারাতি ওই ফাঁড়ির চাবি বন্ধ করে। সেই ফাঁড়িতে মাথায় রাখতে হবে অন্তত 50 জন পুলিশ কর্মী ছিলেন এবং আর্মস ছিল পুলিশের কাছে। পুলিশ ভয় পেয়ে যায়। পুলিশ পরের দিন সিধু সোরেন বলে তখন জনসাধারণ কমিটির নেতা ছিল, তাকে ডেকে ফাঁড়িতে তালা মেরে তার হাতে চাবি তুলে দেয় এবং একমাত্র সাক্ষী আমি ছিলাম। আমাকে দিয়ে ছবি তোলানো হয় যে এইটা যেন দেখানো হয় টিভি চ্যানেলে। সিধুদের নির্দেশ ছিল যে একমাত্র চিত্রদীপ্ত এখানে থাকবে, দেখাতে হবে চ্যানেলে যে পুলিশ কিভাবে অসহায় হয়ে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে। এবং তখন এখানকার ডিএসপি ছিলেন অর্ণব ঘোষ, যিনি পরবর্তীকালে সারদা মামলায় ছিলেন, তখন উনি ডিএসপি ছিলেন এখানকার। অর্ণববাবু এখানে ছিলেন উপস্থিত। সেই ছবিটা তোলার পরে তারপরে সেদিন দেখা যায় যে যখন পুলিশ চলে যায়, সেদিন তো আমি ভেবেছিলাম 26 তারিখ ছিল 2008, 26/11 দিন। আমি জানতাম সেদিন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবরটা আমি তুলেছি, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে ওইরকম খবর কোনোদিন হয়নি যে পুলিশ মাওবাদীদের ভয়ে ফাঁড়িতে তালা মেরে পালিয়ে যাচ্ছে, ফাঁড়ি ফাঁকা করে দিল। আমি যথারীতি অফিসে খবরটা পাঠিয়েছি। পাঠানোর পর দেখা যায় যে খবরটা দেখাচ্ছে না অনেকক্ষণ। আমি ফোন করেছি, বলে আর কিছুক্ষণ পরে দেখানো হবে, 9টায় ভালো করে প্যাকেজ হয়ে যাবে, যেটা আমরা প্যাকেজ যেই টার্মে বলা হয় আর কি। 9টার সময়তে হঠাৎ করে দেখা গেল যে মুম্বাইতে গোলাগুলি শুরু হয়েছে। প্রথম দিকে দেখা গেল বললো যে ওইটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের লড়াই। পরে দেখা গেল সেটা তো টার্ন নিল 26/11-তে। আমার খবরটা যেটাকে বলে কোট আনকোট একদম মাঠে মারা গেল খবরটা, আমার খবরটা দেখানোই হলো না। ম্যাক্সিমাম সময় আমরা এক্সপেরিয়েন্স করেছি যে এরকম হয়েছে, এটা হয়ে গেল। সেটা হলো সেই রামগড় ফাঁড়িতে। তার পরবর্তীকালে তার কিছুদিন পরে মাওবাদীরা ঠিক করলো যে তারা ওইখানে আগুন দেবে এবং তারা সেখানে আগুন দিল। আলটিমেটলি আগুন দিয়ে সেটা পুরো পুড়িয়ে দিল। তখন যেহেতু পুলিশ ছিল না, পুরো ফাঁড়িটা পুড়ে গেল। সেই খবরটা আমার এক্সক্লুসিভ ছিল। সেটা করে আমি খবর পেলাম যে অনুজ পান্ডে বলে সিপিএমের এক লিডার ছিল, সেই লিডারের বাড়িতে আজকে মাওবাদীরা অ্যাটাক করবে। ওখানে ধরমপুর বলে একটি জায়গা আছে লালগড়ে, সেই ধরমপুরে সিপিএমের যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে চালাতেন হচ্ছে অনুজ পান্ডে, যেটাকে পরবর্তীকালে কোট আনকোট অনেক সংবাদ মাধ্যম হারমাত বাহিনী বলে চালিয়েছে। হ্যাঁ, সেই যে হারমাত বাহিনী যারা ওইখানে নিয়ন্ত্রণ করতো তারা ছিল ওইখানে। তো তখন সেই সময় আমরা এখানে তার আগে যেটা দেখা যায়, তার আগের দিন যেটা বলা দরকার, কারণ এটা নিয়ে অনেক মিসকনসেপশন বাজারে আছে, সেটা হচ্ছে তার একদিন আগে আমাদের ওখানে ক্যামেরাম্যান ছিল হচ্ছে, তার নাম হচ্ছে অলোক সাত্রা, আমি যে চ্যানেলে ছিলাম। সে ওইখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল, সে দেখতে পায় সিপিএম পার্টি অফিসের সামনে একটা বডি রাখা আছে।
এবার সে এসে আমাকে তখন বলে যে দাদা সিপিএম পার্টি অফিসের সামনে একটা বডি কিন্তু রাখা আছে। আমি তখন বলি ধর কিছু না, তুমি বলছে না দাদা বডি রাখা আছে, আমি ছবি তুলে নিয়েছি, আমার দেখাও। ও তখন ওর ছোটো ক্যামেরা আমাকে দেখায় যে হ্যাঁ সত্যি একটা বডি পড়ে আছে। আমি পরের দিন ঠিক করি যে ওইটা খোঁজ নিতে যাবো যে বডিটা কার। এর মধ্যে কি হয়, ওই যে সেদিনই দুপুরবেলাতে মাওবাদীরা রামগড় ফাঁড়িতে আগুন দিল, যেটা একমাত্র আমি সাক্ষী, সেই দিন খবর পেলাম যে অনুজ পাণ্ডের বাড়িতে ওরা তাণ্ডব চালাবে বা ভাঙচুর করবে। সেদিন আমি এলাম, ঘটনা থেকে তার আগের দিনই অলোক দেখেছিল এবং সেই বডিটা ওখানে পড়েছিল। পরে জানা গেলো ওই বডিটা হচ্ছে শালকু সোরেনের বডি, আচ্ছা, যেটা নিয়ে কাগজে ছাপা হলো, পেজ ওয়ানে, যেটাতে সারাদিন সংবাদ মাধ্যম চালালো, যেটা নিয়ে হই হই হলো যে মাওবাদীরা কতটা এগিয়ে গেছে বা কি করছে, সেইটা প্রথম জানার গেল সেটা। সেইখানেই সেদিন অনুজ পাণ্ডের বাড়ি ভাঙা হয়। পরে জানা যায়, কারণ দেখুন সেই সময় বলে লাভ নেই, আমাদের নন্দীগ্রাম এবং লালগড় আন্দোলন নিয়ে যে ইয়োলো জার্নালিজম হয়েছে, আমি মনে করি এইটা হচ্ছে সবচেয়ে বড় দুটো উদাহরণ হচ্ছে এই দুটো আন্দোলনের ক্ষেত্রে। ইয়োলো জার্নালিজম 100% হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে অনুজ পাণ্ডের বাড়ি যখন ভাঙা হয়, তারপর জানা যায় যে ওটা আদৌ অনুজ পাণ্ডের বাড়ি ছিল, ওটা হচ্ছে ওর দাদার বাড়ি ছিল। কিন্তু যেহেতু ওর দাদার বাড়ি ছিল, ফলে কিন্তু অনুজ পাণ্ডে ওখানে থাকতেন ঘটনাচক্রে, ফলে তার দোষ আছে। অনুজ পাণ্ডে যে ভালো লোক ছিলেন আমি সেটা একবারও বলছি না, তার সার্টিফিকেট দিতে আমি বসি, কিন্তু ঘটনাচক্রে সেটা ওর বাড়ি ছিল না। সেইখানে ভাঙা হয়। সেদিনই বিকাশ প্রথম বলে যে হ্যাঁ আমরাই বুদ্ধবাবুর উপর অ্যাটাক করেছিলাম। এই ধরমপুরের লড়াই এখানে মারা গিয়েছে ঝন্টু সরেন, নাড়ু সামন্ত, অসিত সামন্ত, তো তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দিয়েছি। West Bengal Chief Minister Buddhadev Bhattacharya and Union Minister Ramvilas Paswan have এবং এক সাংবাদিক তার কাছে মোবাইল নাম্বার চায়, তখন বিকাশই বলে পেছন ঘুরে প্রথম প্রেস কনফারেন্স করে যে আমরা যেদিন আমাদের নিজস্ব মোবাইল টাওয়ার এখানে বসাবো সেদিন প্রথম নাম্বারটা আপনাকে দেবো। সেই বিকাশ সাক্ষাৎকার দেয়। সেই থেকে তখন শালকুশোর আমরা জিজ্ঞেস করি যে শালকুশোরেনে বললো না, শালকুশোরেন এখানকার লোকদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, ভুল তথ্য দিচ্ছিলেন উনি লোককে, এবং উনি আমাদের কাছে শ্রেণী শত্রু, সেই জন্য আমরা ওকে মার্ডার করেছি। এবং সেটা সিপিএমেরকে দেখানোর জন্য যে আমাদের এখানে কতটা শক্তি বেড়েছে সেইটা দেখানোর জন্য আমরা বডিটা এখানে রেখে দিয়েছি। সেই বডিটা এখানে পড়েছিল। বিষয়টা হলো পরে দিন পড়েছিল এই বডিটা, ওটা 2-3 দিন পড়েছিল, 3 দিন একটা বডি পড়েছিল। তারপর যেটা হয়, কারণ সেই আশেপাশে এলাকায় যারা ছিল তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছিল। কেউ ওর মা, বয়স্ক মা, তার ক্ষমতা ছিল না ওইখানে এসে ছেলের বডি নিয়ে যাওয়ার, গ্রামের লোকরা যেহেতু ছিল না, বডিটা ওইভাবেই ওখানে পড়েছিল। এবং সে পরে জানা যায় ওই এলাকার অন্তত 14 জন মিসিং হয়ে আছে। পরে কি কয়েকজনের বডি পাওয়া গেছে, বেশিরভাগের বডি কিন্তু পাওয়া যায়নি পরবর্তীতে। তারা প্রত্যেকেই সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক দিকটা হলো এই যে ধরমপুর বলে জায়গাটা, এইটা সিপিএম এর, যেটা আমরা কোট আন কোট হারমাত বাহিনী বলি, সিপিএম ওই মাওবাদীরা যখন সশস্ত্র মাওবাদীরা অ্যাটাক করে ওইখানে ধরমপুরটা ওরা দখল করার চেষ্টা করে, তখন সিপিএম এ পার্টি অফিসে কিছু লোক রাখা ছিল, তাদের হাতে আর্মস ছিল, এটা একদম সত্যি কথা যে আর্মস ছিল। তারা মাওবাদীদের সঙ্গে ওই গুলির লড়াই পারেনি, তারা না পেরে তারা পালিয়ে যায়। তারপরে অনুজ পাণ্ডের বাড়িটা ওরা অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। এবং এটা যে হচ্ছে, তখন কিন্তু এই যে দীপক সরকার সিপিএম এর সম্পাদক ছিলেন, জেলা সম্পাদক, তিনি কিন্তু সেই সময় বুদ্ধবাবুকে অবগত করেছিলেন যে আমাদের এইখানে আরও ফোর্স পাঠানো উচিত। ফোর্স পাঠিয়ে এদেরকে যদি সিপিএমকে সঙ্গে নিয়ে যদি পাল্টা অ্যাটাক করা যায়, তাহলে মাওবাদীদের কিন্তু সরানো সম্ভব, নাহলে ধরমপুর দখল হয়ে যাবে। বুদ্ধদেব বাবু কি করেছিলেন? বুদ্ধবাবু সেটা করেননি। কেন বুদ্ধবাবু কি বুঝতে পারেননি যে এইরকম হতে পারে? বুদ্ধবাবু কিছু, আমি তো বলবো উনি কিছু ক্ষেত্রে অত্যন্ত সৎ ছিলেন, কিন্তু উনি না পার্টি নেতাদের উপর যে পুরোপুরি ভরসা রাখতেন এরকম নয়, মানে এরকম মানে ব্যাপারটা বলা যাবে না। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন চলছে, হিমাংশু দাস বলে একজন নেতা ছিলেন এখানকার খেজুরির দিকে। একটি চ্যানেল থেকে ফোন করা হয়েছিল, ফোন করে যে একটি বিষয়ে মানে তার রিয়াকশন চাওয়া হয়েছিল এবং তাকে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল যেটাতে তিনি বিচ্ছিরিভাবে রিয়াক্ট করেছিলেন, হিমাংশু দাস। এবং যা হয় খোঁচালে পরে যেরকম ভাবে সিপিএম তখন নিজেদের আবার মনে করছে যে আমরাই হচ্ছি সর্বে আমরা সবকিছু চালাবো, সবকিছু নিয়ন্ত্রণ করব, সেটা তো সম্ভব না, কিছু সময় পিছু হটতে হয়। তো সেই সময় সেই সাংবাদিককে রীতিমতো হুমকি সুরে কথা বলেন হিমাংশু দাস। তখন টিভি চ্যানেলে চালানো হয় যে হিমাংশু দাসের শুধু বক্তব্যটা চালানো হয়, অন্য কারো বক্তব্য এবং কোন বিষয়ে তিনি এই বক্তব্য পেশ করেছেন সেটা কিন্তু চালানো হয়নি। এবং সেটা যখন চালানো হয়, বুদ্ধবাবু 1 ঘন্টার মধ্যে রাইটার্স থেকে রিয়াক্ট করেন যে কেন হিমাংশু এই কাজটা করেছে, ঠিক করেনি। আমি বলেছি পুলিশকে হিমাংশুকে অ্যারেস্ট করার জন্য, হিমাংশুকে রাখার। উনি কিন্তু জানেন না ব্যাকগ্রাউন্ডটা কি, ওনার এই হচ্ছে প্রবলেম ছিল ওর কিছু। এবং পার্টিরও কিছু লোক যে ওনাকে ভুল বোঝায়নি এমনটাও নয়,
মানে এখন বলতে পারে সিপিএম অনেকে সিঙ্গুর নিয়ে ওনাকে ভুল বোঝানো হয়েছে, প্রত্যেকটা নন্দীগ্রামে যে গুলি চলেছে ওনাকে ভুল বোঝানো হয়েছে, এটা তো বলে কোনো লাভ নেই। এটা ওনার ব্যর্থতা ওই জায়গায় যে উনি তো মুখ্যমন্ত্রী, ওনার তো এই সব খবরগুলো ঠিকঠাক রাখা উচিত ছিল, উনি একটাও রাখতে পারেননি। এটা গোয়েন্দা ব্যর্থতা বলুন, যা কিছু বলুন, এবং পুলিশ যে সমস্ত পুলিশের উপর উনি ভরসা করেছিলেন তারাও কিন্তু তার সেই ভরসার যোগ্য দেয়নি। আমি এমনও খবর বলছি যে যখন চারিদিকে চেঁচামেচি হলো যে সিপিএম এর হারমাত বাহিনী জঙ্গলমহলে প্রচুর ঘাঁটি করে তারা ক্যাম্প করে ওইখানে লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে, গুলিগোলা চালাচ্ছে, মানে নানা রকম কাজ করে বেড়াচ্ছে, বুদ্ধবাবু তখন গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন যে ওই কতগুলো হারমাত বাহিনীর ক্যাম্প আছে সেগুলো দেখার জন্য। গোয়েন্দা বিভাগ খোঁজ নিয়ে জানতে পারে যে ওইখানে 42টা ক্যাম্প আছে। বুদ্ধবাবু বলেছিলেন গোয়েন্দা বিভাগকে তার কাছে রিপোর্টটা জমা দেওয়ার জন্য। দেখা যায় যেদিন রিপোর্টটা জমা পড়বে তার আগের দিন বিকেলবেলা মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছেন যে 42টা হারমাত ক্যাম্প আছে, জঙ্গলে কি করে চলছে। পরের দিন মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করার পরের দিন এক গোয়েন্দা কর্তা বুদ্ধবাবুর কাছে রিপোর্ট জমা দিয়েছেন যে 42টা হারমাত ক্যাম্প আছে। বুদ্ধবাবু তখন বলেন যে আমি আগের দিন বিরোধী নেত্রী প্রেস কনফারেন্স থেকে জেনে গেছি। তার মানে বোঝা যাচ্ছে পুলিশ কিভাবে খবরটা এখানে লিক করে ওনার কাছে পৌঁছে দিয়েছিল। এইটা দিনের পর দিন হয়েছে, ওনাকে ভুল বোঝানো হয়েছে, ওনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এটা এখনকার দিনে আমি দেখি অনেক পুলিশ কর্তা বলে, আমি তো জানি যে কে কি করেছে, অনেক কিছু করেছে, এই ভুল তথ্যগুলো কেন গেছে, কেন তারা তখন মুখ খোলেনি, কেন তারা উদ্যোগ নিয়ে সেইখানে দেননি আসল তথ্যগুলো। যে মানে প্রশ্নের উত্তরে আসি সেটা হচ্ছে, যখন এটা হওয়ার পরে কিষাণজি দেখলো যে দিনের পর দিন আমি এখানে কাজ করছি, নানা রকমভাবে খবর হচ্ছে। যখন যেদিন অভিযান শেষ হলো তার আগের দিন কিষাণজি রাত্রিবেলা ফোন করেন, এবং আমাদের ওইখানকার যে রিপোর্টার ছিলেন তার নাম বলতে আমার আপত্তি নেই, খুব কাজের ছিলেন, তার নাম হচ্ছে অমিতাভ রাত, ওর মোবাইলে ফোন করেন। ফোন করে বলেন যে চিত্রদীপ কি তোমার সঙ্গে আছে? বলছে হ্যাঁ আছে। বলে আমি একটু কথা বলবো। তো আমার সঙ্গে কথা বলা শুরু করেন। আমি তখন দেখি যে যেহেতু অভিযান শুরু হয়ে গিয়েছে, ফলে যদি পরের দিন কিষাণজি পুলিশের গুলিতে মারা যায় আমি তো আর কোনোদিন ইন্টারভিউ করার সুযোগই পাবো না কিষাণজিকে। আমি বলি আপনি আমাকে একটা টেলিফোনে ইন্টারভিউ দেবেন? বলে হ্যাঁ নাও। ওটাই কি প্রথমবার কথা হচ্ছে? প্রথম কথা হচ্ছে টেলিফোনে। হ্যাঁ, তো কথা হচ্ছে আমি প্রশ্ন করতে শুরু করি, প্রায় 1.5 ঘন্টা কথা হয়। যেটা হয়েছে আমরা মোবাইল ফোনে অন করে, তখনকার দিনের মতো এখনকার দিনে তো স্মার্টফোন ছিল না, তখন ফোনগুলো এমনি যে রেকর্ডার অন করে আমাকে করতে হয়েছিল। তো কিষাণজি প্রায় 1.5 ঘন্টা কথা বলার পর বললো যে ঠিক আছে অনেক হয়েছে, আজকে অনেক রাত হয়ে গেছে, রাত্রিবেলা 12:30টার দিক থেকে কথা হচ্ছিল, যে কথা হয়ে গেছে, আজকে কালকে যদি আমি বেঁচে থাকি তাহলে দেখা হবে, তাহলে কালকে ইন্টারভিউ এই যে উনি বললেন যে আমি বেঁচে থাকি যদি দেখা হবে, উনি কি তখন বুঝতে পারছেন যে উনি যে কোনো সময় খতম হয়ে যেতে পারেন? না, ওনার কাছে না, এটা একটা আমার ধারণা ওটা উনি ইউজ করেছিলেন কথা, ওনার কিন্তু এই কনফিডেন্সটা ছিল। তারপর না হলে উনি বুড়িশোলে সেদিন ওই গ্রামগুলোতে 2011 সালের পরেও থাকতেন না, তখন জানতেন উনি বিপদ ওনার বেশি। এবার বলার পর যেটা মজা হলো সেটা হলো আমরা তো ক্যামেরাতে রেকর্ড করেছি, এটা মানে ক্যামেরাতে যে আমরা লেপেল বলি ওইটা দিয়ে রেকর্ড করেছি। করার পরে রাতে বা কিষাণজি ফোনটা ছেড়ে দিয়েছেন, ফোনটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করার পরে আমার সঙ্গে যে ছিলেন সঙ্গী ক্যামেরাম্যান, তাকে আমি তখন বলি একটু চালিয়ে শোনা হতো। চালিয়ে দেখা যায় ওইটা যেটাতে যারা অডিও ভিজুয়ালে চাকরি করে তারা বুঝবে, সেটা হচ্ছে পুরোটা ডিজিটাল ব্রেক হয়ে যায়, এক লাইনও ইন্টারভিউটা রেকর্ড হয়নি। এইবার পরে আমি তো সারা রাত আমার আমার হতাশায় আমার ঘুম আসেনি, সারা রাত আমি জেগেছি। হ্যাঁ, যে এইরকম জিনিস আমার হাত থেকে বেরিয়ে গেছে, পরের দিন যদি লোকটা মারা যায় সত্যি সত্যি আমার হাতে কেন এমন কিছু প্রপার্টি থাকবে না যেটা আমি ক্লেম করতে পারি, যেটা আমার এক্সক্লুসিভ। কিছু হলো না। যাই হোক, যথারীতি পরের দিন কিষাণজি মারা যাননি, উনি জীবিতই ছিলেন। উনি আমাকে দুপুরবেলা ফোন করলেন যে আমি দেখা করতে চাই, তো আপনার আমার সাথে দেখা করবে। তো আমি এবার মুশকিল হচ্ছে কি, কিষাণজির সঙ্গে অনেক লোকজন ছিল যারা বলতে গেলে তারা চা জল দেওয়ার কাজ করতো, কেউ বিড়ি সিগারেট এনে দিত, কেউ খবরের কাগজ এনে দিত, এরকম ওই পর্যায়ে নেতাদের তো এরকম থাকে অনেক সঙ্গী সাথী। তাদের মারফত খবরটা লিক হয়ে যায় কোনোভাবে যে কিষাণজি 1-2 সাংবাদিককে কথা বলতে চায়। তো সেই বলার যেটা হয়, তারপরে হওয়ার পরে পুলিশ অ্যালার্ট হয়ে যায় যে দেখা করে, পুলিশ আমাদের ফোনগুলো তো সব সার্ভেলেন্সে দিয়ে দেয়। যাই হোক, তো আমি তার মধ্যে যোগাযোগ করে কিষাণজির সঙ্গে সেদিন দেখা করে কিষাণজি একটা দীর্ঘ ইন্টারভিউ দেন। যেই ছবিটা দেখাচ্ছিলেন সেই ছবিটা হচ্ছে আমার সেদিনের ইন্টারভিউ, সেইটাই আমি ওইখানে নিয়েছিলাম। এবং আমার থেকেই সমস্ত ন্যাশনাল চ্যানেল, মানে আমি যে ডেটা রেকর্ড করেছিলাম সমস্ত ন্যাশনাল চ্যানেলে ওইটাই দেখানো। একদিকে যখন অভিযান শুরু হয়েছে যৌথ হয়নি, তখন কিষাণজি পাল্টা হুমকি দিচ্ছেন যে এই অভিযান বেশি দিন চালানো যাবে না, তার কারণ আমরা এই জঙ্গলের মধ্যে এমন সব ফুল গেঁথে রেখেছি যেই ফুলগুলো এরপরে আগ্নেয়গিরি হয়ে ব্লাস্ট করবে এবং তাতে কিন্তু পুলিশ কর্মীরাই মারা যাবে। সেই ইন্টারভিউতে উনি তখন এটা বলেছিলেন।
তারপর থেকে যত দিন গেছে কিষাণজি দেখেছে যে আমি পার্টির ব্যাপারে কোনো নাক গলাতাম না ওদের, আমি আমার বলতাম যে আমি ডিসএগ্রি করতাম কিছু ক্ষেত্রে, যে আমি আপনার সঙ্গে একমত নই এইটা নিয়ে মুখের উপর বলতাম। ফলে ওই থেকে একটা ভরসা হয়েছে এবং কিষাণজি এটা অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটি আর যাই হোক খবর করতে আসে, এর আর কোনো ইন্টারেস্ট বা আর কোনো কাজ নেই আর কি। সেই থেকে ঘনিষ্ঠতা বাড়ে এবং আমাকে বিশ্বাস করতে শুরু করে। এবং আমার একটা শর্ত ছিল যে আপনি যখন আমাকে এতটা ট্রাস্ট করেন তাহলে যা খবর হোক না কেন জঙ্গলমহলে আপনারা যা করবেন প্রথম খবর আমাকে দিতে হবে। মজাটা হলো এইখানে জঙ্গলমহল যারা তখন কাভার করছিল না সাংবাদিকরা, তাদের মধ্যে দুটো ভাগ ছিল, যেটা অনেকেই এখন স্বীকার করেন। আমি দেখি অনেকেই, সবচেয়ে আমার মজা লাগে যে অনেকে এখন মিথ্যা তথ্য দেন, আমার ওইটা সবচেয়ে আপত্তি। একটা শ্রেণী ছিল তারা পুলিশের সঙ্গে থাকতো, তারা বেসিক্যালি পুলিশের দিক থেকে যে সমস্ত মাওবাদী সংক্রান্ত খবর আসতো, আমরা 3-4 জন ছিলাম যারা হচ্ছে মাওবাদীদের সঙ্গে সরাসরি ছিল, আমরা পুলিশের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এই জন্য এই খবরগুলো আগে আসতো যারা পুলিশ রিপোর্টার। তাহলে সেক্ষেত্রে আপনারা কখনো পুলিশের রোশানলে পড়েন? রোশানলে পড়েছি, মানে আমি পরবর্তীকালে বুঝেছি, সেটা আমি আসছি যে কি রোশানলে আমাকে পড়তে হয়েছে। তো সেইটা হচ্ছে এইটা দুটো ভাগ ছিল। তারা যারা মাও ঘনিষ্ঠ রিপোর্টার তাদের উপর পুলিশ ঘনিষ্ঠ রিপোর্টাররা খেপে যেত যে ওদেরকে কিষাণজি খবর দেয়, আমাদের সঙ্গে করে না। এইটা কিষাণজি আমার শর্ত ছিল যে খবর যখন হবে, খবর যেন আমি আগে পাই, আর আমার কিচ্ছু দরকার নেই, আমি আপনাদের কোনো অ্যাডভান্টেজ চাইবও না, ফলে কিছু মানে আমার লেনা দেনা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা আমি ওনার থেকে অ্যাডভান্টেজ নিয়েছিলাম, সেটা বলতে আপত্তি নেই, সেটা হচ্ছে একটা বইও বেরিয়েছে এটা নিয়ে আমার লেখা বলতে, এটা একটা এনএসজি কমান্ডো আছে দীপাঞ্জন, ও লিখেছে। ও দীপাঞ্জনে তখন যে সিকিউরিটি এজেন্সিটা ছিল তাদের কয়েকজন শ্রমিককে ওরা তুলে নিয়ে গেছিল মাওবাদীরা ঝাড়খণ্ডে। তাদের কয়েকজন বলতে কতজন? 4 জন না 5 জনকে, তারা হুগলির লোক। দীপাঞ্জনকে তাদের ওই অফিস থেকে বলা হয়েছিল যে তুমি দায়িত্ব নিয়ে এটা দেখো তুমি কিছু করতে পারো কিনা। দীপাঞ্জন তখন আমার সঙ্গে যোগাযোগ করে, মানে এটা ওর বইই আছে, ফলে আমি যেটা বলছি মানে আমার বলতে কোনো আপত্তি নেই, এটা রিজয়েন্ডার দেওয়ারও কেউ নেই। তো ফলে ওইখানে ও অনেক সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে, তারা কেউ করাতে পারেনি। আমি কিষাণজিকে বলি দেখুন আমার একটা শর্ত, আপনি কিন্তু এদের মারবেন না, আপনি করুন। বলছে ঠিক আছে, আমি আর এদেরকে ছেড়ে দিতে হবে, কারণ এরা হচ্ছে লেবার, এদের কাছ থেকে আপনি 4 কোটি টাকা পাবেন কি করে? এদের পরিবার সমস্ত কিছু যদি 14 পুরুষের সমস্ত কিছু বিক্রি করে দেয় তাহলে ওরা 4 কোটি টাকা দিতে পারবে না। আপনি এদের ছেড়ে দিন, আপনি এইটাকে কনসিডার করুন, আপনি তো অন্য কোনো কাজে। তখন আমাকে কিষাণজি বলে ঠিক আছে। এইবার আমি কনফারেন্স লাইনে দীপাঞ্জনের সঙ্গে কিষাণজি কথা বলিয়ে দিই, কনফারেন্স লাইনে দুজনে। তখন কিষাণজি ওনার সঙ্গে কথা বলে ঠিক আছে আমি ঝাড়খণ্ডে বলে দিচ্ছি, ওখানে অখিলেশ বলে একজন আছে, তার সঙ্গে দেখা করুন, সেটা ওকে ছেড়ে দেবে। সেটা পরবর্তীকালে ছাড়া দিল। কিষাণজি তখন আমাকে একটা জিনিস বলেছিল যে আমি এই কাজটা, তোমার রিকোয়েস্ট আমি করে দিলাম, এরপরে আমার এই ধরনের রিকোয়েস্ট আমাকে আর করো না। এটা কিন্তু মানে আপনি না বললে ওই 4 জন লেবার ছাড়া পেতো না। তা পরবর্তীকালে দীপাঞ্জন বাদবাকিটা করেছে, কিন্তু কথা আমার মাধ্যমে হয়েছিল। এবং সেটা আমি শুধু বলছি না, সেটা দীপাঞ্জন যে বই লিখেছে সেই বইয়ের মধ্যেও সেটাই ও লিখেছে, এই ঘটনাটাই বর্ণনা দিয়ে যে কিভাবে ওই যোগাযোগটা হয়েছিল। তো তখন সেই একটা আমি রিকোয়েস্ট করেছিলাম। আর একটা রিকোয়েস্ট আমি করেছিলাম, সেটা হচ্ছে ওইখানকার অমিয় সেনগুপ্ত বলে একজন নেতা আছেন ঝাড়গ্রামে। আমি শুনেছিলাম ওই স্থানীয় লোকদের কাছ থেকে যে ওই নেতাটি তুলনামূলকভাবে ভালো, অন্যদের মতো নন। যেরকম সিপিএম নেতারা ওইখানে যেভাবে অত্যাচার করতেন এটা নিয়ে তো সন্দেহ নেই, করতেন এটা, তো সেরকম নয়। আমি কিষাণজির কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি অমিয় সেনগুপ্তর বাড়িতে অ্যাটাক করবেন না, আর আপনাদের লোককে বলে দিন, আর অমিয় সেনগুপ্তকে মারবেন না। এটা আমি একদম পার্সোনাল, যেদিন আমি ইন্টারভিউটা নিচ্ছি সেদিনই আমি বলি। কেন এটা বললেন? আপনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছিল? পার্সোনাল, আমি উনি আমাকে চেনেন না, আমি এখনো বোধহয় উনি আমাকে চেনেন না, আমি ওনাকে 1 দিন না 2 দিন দেখেছি। আমি শুনেছিলাম, একটা ধারণা হয় না এই লোকটা ভালো, ওইখানে থাকতে আমি শুনেছি যে অনুজ পান্ডে খারাপ, অমুকে ভালো, ভালোর তালিকায় আমি ওনার নামটা শুনেছিলাম, সর্বস্তরে শুনেছিলাম। ফলে আমি বলেছিলাম ওইটা করবে না। কি হলো, একদিন রাতে হঠাৎ করে আমরা ঝাড়গ্রামের যে 5 মাথার মোড়, সেখানে একটি কেনেডির চায়ের দোকান আছে, সেখানে আমরা আড্ডা মারতাম। তখন ঝাড়গ্রামে সন্ধ্যাবেলায় পুরো বন্ধে রাখা নিত, কোনো লোকজন বেরোতো না। আমরা ভয়ঙ্কর অবস্থা ছিল, 2009 সাল। এবার সেই সময় হঠাৎ করে আমরা খবর পেলাম ঝাড়গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে দহিজুড়িতে বলে একটা জায়গা আছে, দহিজুড়ি জায়গাটার নাম, সেইখানে অমিয় সেনগুপ্তর বাড়ি, সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সে দাউ দাউ করে জ্বলছে, প্রায় 5-6 কিলোমিটার দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়িটাতে আগুন জ্বলছে। এবার তার বাড়িতে ওই সময় অমিয়বাবু বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন, যেটা পরে জানা যায় ওনার স্ত্রী দৌড়ে গিয়ে বোধহয় নাতনি না নাতি ছিল, তাকে নিয়ে জঙ্গলের মধ্যে সারা রাত কাটিয়েছেন, বাড়ি থেকে বেরিয়েছে মাওয়িস্ট অ্যাটাক হয়েছে। ওই দিন রাতে আমি কিষাণজিকে ফোন করে, আমি ফেরত আসার জন্য আমি কিষাণজিকে যাতা বলেছিলাম যে আমি আপনাদের এই জন্য করি না, আমি আপনাকে বারবার বললাম যে আপনারা অমিয় সেনগুপ্তের বাড়িতে অ্যাটাক করবে না, কেন আপনারা করতে গেছেন? আপনারা তো, আমি অন্য কিছু বলি না, যে লোকটা ভালো তাদেরকে আপনারা মারছেন কেন, এগুলো কিন্তু রিটার্ন আসবে একদিন। তখন উনি আমাকে বললেন যে না, ওটা লোকাল যে মিলিশিয়া আছে
সেই মিলিশিয়ার লোকজন করেছে। সেই দিন উনি আমাকে রাতে আরেকটা কথা বলেছিলেন, যেটা আমি কিষাণজি মৃত্যুর দিনে আমি পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্লান্ডার হচ্ছে সিধু কানু গণমিলিশিয়া তৈরি করা। সিধু কানু গণমিলিশিয়া হচ্ছে সাধারণ লোককে অস্ত্রের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এইবার ফলে কি হচ্ছে, আমার ধরুন আপনার প্রতি কেউ অন্য রাগ আছে, ব্যক্তিগত স্বার্থ এক্স্যাক্টলি চরিতার্থ তাই। করছে। এইটাই কিষাণজি বলেছিলেন যে আমাদের নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থের জন্য চরিতার্থ অনেকে করার মার্ডার করে জন্য দিচ্ছে, এগুলো যেটা করছে। আমাদের ঘাড়ে এসে পড়ছে। এই হচ্ছে কিষাণজি বিদ্যাতে এই সঙ্গে, এবং কিষাণজি দেখেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে যে আমার সঙ্গে এমন দিন হয়েছে এনায়েতপুর পার্টি অফিসে মাওয়িস্টে অ্যাটাক করেছে, সেদিন সিপিএম পার্টি অফিস থেকে পাল্টা গুলি চালানো হয়, তাতে বেশ কয়েকজন মাওবাদী নেতা আহত হন। কিষাণজি রাত্রিবেলা আমাকে ফোন করে জানাচ্ছেন, আমি সেদিন বাড়িতে, আমার ছেলে তখন অনেক ছোট, বাড়িতে আছি, তখন কিষাণজি রাত্রি তখন বোধহয় 12:30 পৌনে 1টার সময় ফোন করেছে। আমার ফোনটা মাথার সামনেই থাকে, তো আমার স্ত্রী ফোনটা ধরেছে, ধরার পর বলেছে যে আপনি দ্বিতীয় জায়গায় একটু ফোনটা দিন, আমি এখন লাইভ ফোনও দিতে চাই। তো আমার স্ত্রী পিয়াসী ও বলেছে যে এখন কি করে হবে, ও তো টিভিতে তো এখন আর হয় না লাইভ, এখন তো রাত্রি 12টার পরে আর হয় না। কেন হয় না? ও বলছে না, একটা তো সিস্টেম আছে, এখন 12টার পরে সব পুরোনো খবরগুলো সেগুলো চালানো হয়। বলছে আচ্ছা আচ্ছা। তখন আমার কিষাণজিকে বলে যে আপনি আপনার সাথে একটা কথা আছে। বলছে বলুন। বলছে আপনারা এত লোককে মারেন কেন এরকম অযথা, আপনাদের কোনো কাজ নেই, বলে ও ফোনটা তারপর রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা আমাকে আবার কিষাণজি ফোন করেছে, এ বৌদি আমার উপর খুব রেগে আছে। না কেন? বলে কালকে রাতে আমাকে বলেছে আমরা কেন মারছি, আপনি একটু বুঝিয়ে বলবেন। আমি বললাম আপনাকে কোনো কাজ নেই কে দে, আমি ওকে বোঝাতে যাবো যে মাওবাদীরা খুব ভালো কাজ করছে? মানে সম্পর্কটা এইরকম তৈরি হয়ে যায়। এটা মজার। আমি একটা জিনিস জানতে চাইবো যে শিলদা ক্যাম্প যেটা হয়েছিল এবং জ্ঞানেশ্বরী হামলা, এরকম বিষয়, এই বিষয়গুলোতে আপনি কিছু জানেন? না, শিলদা ক্যাম্প অ্যাটাকটা ওরা করেছিল আসলে ওদের তখন হচ্ছে যেদিন অ্যাটাকটা করেছে ওরা না একটা জিনিস টার্গেট রাখতো যে কোনোদিন মুখ্যমন্ত্রী অথবা হোম সেক্রেটারি অথবা মুখ্য সচিব মানে চিফ সেক্রেটারি এরা যখন কোনো জায়গায় মিটিং করবে বা কিছু করবে সেদিন এই দিনগুলোকে ওরা বেছে নিত। একটা আমি তথ্য দিই যে ইদানিং এ যেটা যেদিন শুরু হয়েছিল আন্দোলনটা, যে বুদ্ধবাবুর কনভয় ইয়ে করা দিয়ে অনেক তথ্য আছে। অনেকে বলে যে দেখছি আমি এইবার যখন হলো সেই দিনটা এসেছিল, অনেক অনেক তথ্য দিয়েছে, তাদের তথ্যগত ভুল আছে। তথ্যগত ভুলটা এই জায়গায় যে মাওয়িস্টরা যখন এই যে ওইটাকে ওরা বলে চ্যালেঞ্জার মানে কি, ওটা রকেট লঞ্চারের মতো ওরা একটা করে লোহার একটা নলের মতো, তার মধ্যে বারুদ ঠাসা থাকে, সেইটা পেছন থেকে আগুন দিলে সেটা প্রেসারে বেরিয়ে যায়, সেটাকে চ্যালেঞ্জার বলে, ওরা নিজের টার্মে ব্যবহার করতো ওটা। ওরা যেটা করেছিল সেটা হচ্ছে ওরা কিন্তু সরাসরি বুদ্ধবাবুর মানে ব্লাস্টে বুদ্ধবাবুর কনভয় উড়িয়ে দেওয়ার কোনো চেষ্টা করে। ওরা যেটা করেছিল সেটা হচ্ছে হাই টেনশন যে তার আছে, ওই হাই টেনশন তারে চ্যালেঞ্জার দিয়ে হাই টেনশন লাইনে মারা, এবং হাই টেনশন লাইনটা এসে বুদ্ধবাবুর কনভয় পড়বে, তাহলে ওইটা ওখানে ঝলসে যাবে, কারণ ওইটার এত পাওয়ার থেকে 440 বা আরও বেশি ভোল্ট থাকে, সেটা এসে পড়বে। এই ওদের প্ল্যান ছিল। ওদের যেটা ভুল হয়েছিল সেটা আমাকে পরে কিষাণজি বলেছিলেন, আমি আজকে বলছি এই তথ্যটা আমি কোথাও বলিনি এবং কেউ জানেও না। তথ্যটা হচ্ছে যে ওরা জানতো না যে যখন কোনো ভিআইপি মুভমেন্ট হয় তখন হাই টেনশন লাইন বন্ধ করে দেওয়া হয় বেশিরভাগ জায়গায়। ওরা বললো এইটা আমাদের জানা ছিল না, ফলে ওরা যখন ওপরে ওইটা মেরেছে, ওটা যখন পড়েছে তখন খুব বেশি সামান্য ব্লাস্ট ছাড়া আর বেশি কিছু হয়নি। যদি ওটা হতো তাহলে কিন্তু বুদ্ধবাবু সেদিন বাঁচানো খুব মুশকিল ছিল। এটা কিন্তু পরে আমাকে কিষাণজি বলেছেন যে এইটা আমরা জানতাম না যে এইরকম সিস্টেম করে রাখা থাকে ভিআইপি মুভমেন্টের সময়, আমরা তখন জেনেছি। আচ্ছা, আপনি যে কিষাণজির ডেরা যেটাকে বলে তার ভেতরে ঢুকছেন, তো আপনার কখনো মনে হয়নি যে এরা তো এত মানুষ মারে, এত কিছু চলছে তাদের এগেনস্টে, তো আপনার ভয় লাগেনি কখনো যে এখান থেকে প্রাণ হাতে করে ফিরতে পারবেন না? না, এইরকম হয়নি। মানে একটা লোকের উপর আমি তো তার আগে দীর্ঘদিন কথা বলেছি, তার আগে কথা বলে আমি বুঝেছি যে এরা আমাকে শত্রু ভাবে না, মানে এরা আমাকে সাংবাদিক হিসেবেই দেখে। ওদের ওই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার ছিল। শুধু ওদের কেন, ছত্তিশগড়েও যে যারা মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু তাই করে। আমি তো ওদের ছত্তিশগড়ের ডেরায় গিয়ে ঘুরে এসেছি, শুধু এটা তো ওয়েস্ট বেঙ্গল, আমি ছত্তিশগড়ে গিয়ে থেকেছি, আমি 4 দিন ওদের সঙ্গে ছিলাম। এবং এমনও হয়েছে ওরা যে রাত্রিবেলা আমাকে খাটিয়াতে শুতে দিয়েছে, পরের দিন সকালে দেখছি ভেতর থেকে অনেকগুলো টিফিন বক্সের মতো নিয়ে যাচ্ছে। আমি ভেবেছি ওগুলো হয়তো হতে পারে যে সকালবেলা ওরা যেহেতু মানে ওদের তো ফরেস্ট বা বনে ওদের তো সকালবেলা যে প্রাতকৃত্য করতে যেতে হয়তো সেগুলো আমরা যেরকম ইউজ করি ওতে জল যাবে, আমি সেটা ভেবে কিছু বলিনি। পরে একজনকে আমি জিজ্ঞেস করলাম, মুশকিল ওদের তো গোন্ড ভাষা ব্যবহার করে, ওইটা ভাষাটা ওদের একটা প্রবলেম হয় ওদের সঙ্গে, 2-1 হিন্দি জানে, তাদের আমি জিজ্ঞেস করলাম এটা কি, বলে এগুলো হচ্ছে মাইন। আমি বললাম মানে তোমরা আমাকে মাইনের ওপর শুতে দিয়েছো? বলো না ওইটা তো ইয়ে করে রাখা ছিল, ওইটা তো কানেকশন ছিল না, ওইটা জাস্ট মানে একটা রাখা ছিল, ওইটাকে আমি বললাম দেখুন আমার একটা বক্তব্য, আমি এখানে আপনাদের গেস্ট হিসেবে এসেছি, আপনাদের এখানে কাভার করতে এসেছি, আমি জানি যদি পরের দিন ওইখানে থাকতে দেওয়া হয় বা আমার খাটে নিচে আমি থাকবো না। তো ওরা এইভাবে ইয়ে করে আর কি, মানে সেইভাবে ওরা রেখেছে। ফলে
ওদের না একটা বিশ্বাস তৈরি হয়ে যায় ওরা, এবং ওরা যে খুব সচেতনভাবে কোনো সাংবাদিককে মেরেছে, অন্তত আমি এরকম কোনো উদাহরণ আমি পাই অনেক সিনেমায় দেখেছি যে কোনো সাংবাদিক গেলেই এরকম ডেরায়, অনেক সময় মুখ বেঁধে দেওয়া হয়, চোখ বেঁধে দেওয়া হয়, যাতে তারা পথটা না দেখতে পারে। তো আপনার সাথেও কি কখনো এরকম না হবে কেন, তারা এত দুর্গম জায়গায় আমাকে নিয়ে গেছে, তো আমি এমনি ছেড়ে দিলেই আমি যেতে পারবো না। আমি ছত্তিশগড়ে গেছি হচ্ছে, আমাকে ইন্দ্রাবতী নদী থেকে আমাকে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছে 1 ঘন্টা, সেখান থেকে 4.5 ঘন্টা টানা হাঁটানো হয়েছে। আমার সঙ্গে বিবিসি সাংবাদিক 4.5 ঘন্টা হেঁটেছি আমি। বিবিসি মানে আমি শুধু না, আমি বিবিসি সাংবাদিক শুভ্রাংশু চৌধুরী এবং আমাদের যে ইলেকশন কমিশনার ছিল ওয়াইএস কুরেশি, তার ছেলে মুস্তাফা কুরেশি, এএপি সাংবাদিক দিল্লি থেকে এসেছিল, এই 3 জনকে, উনি ফটোগ্রাফার ছিলেন। আমরা 4.5 ঘন্টা হেঁটেছি। হেঁটে আমরা 8 ঘন্টা রেস্ট নিয়েছি, নিয়ে আমাদের আবার 2.5 ঘন্টা হাঁটানো হয়। এবং সেটা আমরা হেঁটেছি কিভাবে, সেটা হচ্ছে ওদের ওখানে একটা সলফি বলে একটা জিনিস আছে। সলফিটা কি না, আমাদের এখানে যেটাতে বাংলা ভাষায় বলে তারি বলা হয়, সেই তারি একটা আমাদের খাওয়ানো হয়েছিল। সেই তারিটা তারি খেয়ে তার টানে আমরা অত দূর হেঁটে গেছি, বাদ বাকি ওইখানে কোনো খাবার বলে কিছু ছিল না। রাত্রিবেলা আমাদের ওদের ওইখানে নিয়ম হচ্ছে যে, এখন তো সবই প্রায় ওদের ধ্বংস হয়ে গেছে, তখন অব্দি ওদের নিয়ম ছিল যে দিনের বেলা যা রান্না করার করে রাখতে হবে, রাত্রিবেলা ওরা কোনো রান্না করতে পারবে না। কারণ উপর থেকে যদি আগুন বা কিছু দেখতে পায়, উপর থেকে ওরা মানে ফেলতে পারে, গুলি চালাতে পারে আর কি, যেহেতু ওরা তখন হেলিকপ্টার নিয়ে ঘোরাঘুরি করতো। এবং যেটা করতো ফোর্স, ওইখানে একটা পাহাড়ে গোটা মানে ধরুন 3টে বা 4টে পাহাড়ের মধ্যখানে তো একটা গ্রাম, যেই গ্রামে মাওয়িস্টরা তাদের ওইখানে ঘাঁটিগুলো তৈরি করতো, ওই রাত্রিবেলা না সন্ধ্যার দিকে ওই পাহাড়গুলো তোরা আগুন জ্বালিয়ে দিত। এই যে শুকনো পাতা জ্বলতো, তাতে যে আলোটা হতো, তাতে ওরা ট্রেস করতে পারতো যে ওইখানে মাওয়িস্টটা আছে কিনা। ফলে ওদের কোনো না কোনো ঘরের মধ্যে ঢুকে যেতে হতো, থাকতে হতো। আমাদেরও ওরা তাই করেছিল, যে একটা ঘরের মধ্যে রেখেছিল। রাত্রিবেলা আমাদের খাবার দিয়েছিল হচ্ছে অন্ধকারের মধ্যে খাচ্ছে, ওই কুপির মতো জ্বালিয়ে, তাতে আর কিছুই দেখা যায় না সেরকম কিছু। সেইখানে হচ্ছে যে ওই মানে ভাত সেদ্ধ, মানে সেদ্ধ ভাত, মানে ওটা সেদ্ধ ভাতও বলা যাবে না, এত কুৎসিত খেতে। আর সঙ্গে কিছু মাংস, যে মাংস কোনো স্বাদ নেই, ওরা বললো ওগুলো বন শুয়োরের মাংস, তো সেইগুলো এনে ওরা রান্না করে দিয়েছে, সেগুলো আমাদের খেতে হয়েছিল। কিন্তু আমি সত্যি কথা বলতে খেতে পারিনি, আমি ওই সলফি খেয়েই দিন কাটাতাম আর কি, যে দিনে 3-4 বার করে ওটাই খেয়ে নিতাম। আর ওটা একটু মিষ্টি মিষ্টি খেতে, ওইটা চলতো, বাদ বাকি কোনো খাবার খাওয়া যেত না। ওরা এতটা কষ্ট করে কিন্তু জঙ্গলে আন্দোলনটাকে ওই জায়গায় নিয়ে গেছিল, নিজেরাই আবার ভুল পথে চলে গিয়ে নিজেরাই প্রায় ধ্বংসের মুখে চলে গেছে এই করে। মানে এই যে ওখানকার এই অভিজ্ঞতাগুলো, এবং আমি একটুখানি যদি শুরুর দিকে ফিরে যাই, যে যখন আপনি শুরু করেছিলেন, মানে আমরা যারা চাকরি করি সেটা জানি যে প্রথম থেকে আমাদের কোনো বিট সেইভাবে নির্ধারণ করে দেওয়া হয় না, পলিটিক্যাল বিট, ক্রাইম বিট, এন্টারটেনমেন্ট বিট। তো আপনার ক্রাইম বিটে আসার যে ইচ্ছেটা, সেটা কেন হলো? মানে প্রথম থেকে কি ইচ্ছা ছিল যে এরকম ধরনের খবর কভার করব? না, এইটা আমি শুরু করেছিলাম, আমার বেসিক্যালি হচ্ছে সাংবাদিকতা শুরু হচ্ছে শিলিগুড়িতে। আমি যখন কলেজে পড়ি, তখন ওইখানে একটা ডানপথ বলে কাগজ ছিল। সেই কাগজ আমি এর আগে আমার লেখাতেও লিখেছি, আবার বলছি যে ওই রকম কাগজ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি, কোনোদিন হবে না। ওই কাগজে সাংবাদিক জানলে পুলিশ দৌড়ে পালিয়ে যেত। আর ওই কাগজে লেখা হচ্ছে, ধরুন কোনো খবর যে আজকে অমুক ব্যবসায়ী তার জুতোর ভেতরে 3টে সোনার বিস্কুট নিয়ে কলকাতায় যাবে বিক্রি করার জন্য। কাস্টমস দুপুরবেলায় খবর, ওটা সান্ধ্য দৈনিক ছিল, বেরোতো বিকেলবেলা, কাস্টমস ওই কাগজ পড়ে নিয়ে রেড করতো, সেটা হচ্ছে সেই ব্যবসায়ী ধরা পড়তো। এইরকমভাবে আগাম খবর। তখন নকশালবাড়িতে একটা স্মাগলিং সিন্ডিকেট ছিল, যেটা নেপাল থেকে সমস্ত আসতো পণ্য। ওখানকার জার্নালিস্টরা তার মানে গোয়েন্দা ছিল বলা যায়। না, ওইখানে যে 3-4 জন ছিলেন, তারা আমি বলছি তারা পুরস্কার পাওয়ার যোগ্য। আমার তো সব ওইখানে হাতে খড়ি হয়েছিল, যারা ওইখানে রেগুলার সাংবাদিকতা করতেন, কিন্তু তারা সেই অর্থে পরবর্তীকালে তারা কোনো স্বীকৃতি পাননি। কিন্তু ডানপথ একটা ইতিহাস, মানে ডানপথে এমন হয়েছে যে ধরুন পুলিশের ড্রাইভার, সে কোনো একটা ঘুষ এসছে কোনো জায়গা থেকে, হয়তো 1000 টাকা, তখনকার দিনে তো খুব বেশি ঘুষ ছিল না, 1000 টাকা ঘুষ এসেছে, সে ভাগ কম পেয়েছে, সে একটা চিরকুটে লিখেছে যে এই এত টাকা দিয়েছে, এই সাহেব এই নিয়েছে, এই সাহেব নিয়েছে, আমাকে 100 টাকা দেওয়া হয়েছে বলে সে একটা দেশলাই বাক্সের মধ্যে ভরে ডানপথ অফিসের যে পোস্ট বক্স থাকতো তার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। সেই খবর নিয়ে সেই খবর বেরোতে এইরকম ছিল হচ্ছে কাগজটা, মানে ওই রকম কাগজ পশ্চিমবঙ্গে বললাম। এবং সেইখান থেকে হাতে খড়ি বলেই আপনি এক্স্যাক্টলি আমার আমি চেয়েছিলাম যে আমি যদি কোনোদিন রিপোর্টিং সত্যি করি, তাহলে আমি ক্রাইম বিটে করব। সেই থেকে আমার ক্রাইম বিটটা উৎসাহ হয়, এবং এইটা একটা আমার সৌভাগ্য বলতে পারেন যে আমি
30 বছর হয়ে গেল, আমার কোনো জায়গায় যারা বস ছিলেন কোনো জায়গায় আমার বিটটা চেঞ্জ করেনি, তারা আমাকে ক্রাইম বিটে কাজ করতে দিয়েছেন অন্তত। আচ্ছা। ফলে সেইটা আমি ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে এতদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন ঘটনা কভার করার সুযোগ পেয়েছি, পশ্চিমবঙ্গে পেয়েছি, বিভিন্ন জেলায় পেয়েছি, সবকিছু কভার করার সুযোগ পেয়েছি। আরেকজনের কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আরেক মাওবাদী নেতা বাসু দাদা, যার মাথার দাম ছিল 5 কোটি। জানি মানে খুব বেশি জানি না সত্যি কথা বলে, কারণ হচ্ছে উনি যে স্ট্যাচার নেতা ছিলেন সেই স্ট্যাচার নেতারা না সাংবাদিকের সঙ্গে কথা বলে না। আচ্ছা। যেমন হিদমা মারা গেলেন কিছুদিন আগে, উনি সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরতেন বডিগার্ড হ্যাঁ হিসেবে। বডিগার্ড নিয়ে ঘুরতেন, উনি তো ওদের সেক্রেটারি মানে জেনারেল সেক্রেটারি ছিলেন। ফলে ওই পর্বে যারা চলে যায় না তারা খুব একটা সাংবাদিকদের সঙ্গে কথা বলে না, তাদের নিচু স্তর সাধারণত কথা বলে, ওই স্তর অব্দি যেতে অ্যালাউ করে না প্রেসকে। বাসুদাদার সঙ্গে আমার আচমকা দেখা গেছিল ওই যে রাত্রেবেলা আমি ছিলাম, হঠাৎ করে যেটা হয়েছিল আমাদের যাওয়ার ক্ষেত্রে, আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম, কোথায় এটা? এটা ছত্তিশগড়ে। কখন, কোন এটা হচ্ছে সময় কথা বলছেন? 2009 সালের ফেব্রুয়ারি মাসে, আচ্ছা। প্রবাবলি 5 বা 6 ফেব্রুয়ারি এরকম একটা হবে। তো সে তখন ওইখানে যাওয়ার পরে ওরা আমাকে আমাদের একটা মানে আমি শুভ্রাংশু যে ছিলাম, আমাদের একটা চিঠি পাঠায় পাণ্ডু দাদার নাম করে, যে এখন পুলিশের হানাদারি এত বেড়ে গেছে যে এইবারের সফরে আপনাদের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এবার মুশকিল হলো আমি যে চ্যানেলের থেকে গিয়েছিলাম সেই চ্যানেল তো আমার জন্য একটা টাকা বরাদ্দ করেছে, সেই চ্যানেল দুজনকে পাঠিয়েছে, বড় হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করেছি। আমি যদি এখন ওটাতে ব্যর্থ হয়ে চলে আসি তাহলে যাবতীয় দায়িত্ব আমাকে তো কৈফিয়ত দিতে হবে যে আমি কেন পারলাম না। আমি তখন মরিয়া হয়ে একটা চিঠি লিখি যে না, এটা এই পুরো ঘটনাটা জানিয়ে যে এরকম অফিস আমি গেলে পরে অফিস আমি মুখ দেখাতে পারবো না, এটা আমার সম্মানের ব্যাপার। আপনি একদম সত্যি কথাই লিখেছেন। একদম সত্যি কথাই লিখে দিয়েছে, আমার যতদূর আমার সাধ্যে কুলিয়েছে হিন্দি আমার যা সম্ভব সেই হিন্দিতে। সেটা ওরা কিভাবে পড়েছে, কাকে দিয়ে পড়িয়েছে আমি কিছুই জানি না। হঠাৎ করে আমাদের একটা ঘরে রাখতে দিল, রাত্রিবেলা দেখলাম সেখানে দুজন এলেন। তা আমাদের দুজন কথা বললেন, কেমন আছেন, ঠিক আছেন, এই সেই হ্যান ত্যান। তখন হচ্ছে সিঙ্গুর আন্দোলন চলছে, সিঙ্গুর হচ্ছে নন্দীগ্রাম হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম আমি যে আপনাদের আন্দোলন আছে, সব বললো, তাত্ত্বিক কথা বললো। তারপর উনি চলে গেলেন। ওরা এখানে বাসুদাদা বলছিলেন, আমি তো চিনি না, কারণ উনি তো বলেননি আমার যে আমার নাম বাসবরাজ, বলেননি। পরে যখন আমি ফিরে আসি তখন আমি কিষানদিকে দেখা করার আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তো গেলাম, বলে কে দেখা করলো আপনার সঙ্গে? আমি বললাম যে এরকম বাসুদাদা। বলে ও তো বাসবরাজ, ও খুব অনেক দূর যাবে, ও খুব মানে খুব প্রমিসিং লিডার, আমাদের অনেক দূর যাবে। ঠিক আছে যাবে, আমার মাওবাদী নিয়ে তো আমি কে নেতা হবে তা নিয়ে তো আমার উৎসাহ নেই। চিত্রদীপ, আপনাকে একটা ভিডিও দেখাবো আমি। साथियों, मुझे आज इस बात की भी बहुत खुशी है कि आज हमारा छत्तीसगढ़ नक्सलवाद, माओवादी आतंकी बेड़ियों से मुक्त हो रहा है। এটা হচ্ছে বাসুদাদার এনকাউন্টারের পর। তো এতটাই উনি প্রভাবশালী ছিলেন? উনি তো প্রভাবশালী ছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। দুজন যদি প্রভাবশালী বলা যায়, একটা হচ্ছে বাসুদাদা আর একটা হচ্ছে হিদমা। এই যে যখন ও জেনারেল সেক্রেটারি উনি হলেন, তারপর মারা গেলেন, তখন আমি গুরুত্ব বুঝলাম লোকটার, যে লোকটা কোন জায়গায় ছিল দলের। যে আমি উনি আমাকে পরিচয় দেননি, ফলে আমি আর বাড়তি উৎসাহ দেখাতে পারিনি। সেই সময় সেদিন রাতে আমার সঙ্গে দেখা হয়েছিল, এবং তখনই মনে হয়েছিল উনি অত্যন্ত তাত্ত্বিক নেতা, পড়াশোনা জানা। মানে উনি যেগুলো বলছিলেন সেগুলো ভুল বলছিলেন না, কিন্তু হতেই পারে তাদের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তারা যে সশস্ত্র পথ নিয়েছে আমি সেটাকে সমর্থন করি না, সেটা আমি বলেও ছিলাম, কিন্তু কথাগুলো খুব ভুল বলছিলেন। যেমন উনি বলেছিলেন যে আমরা যদি কোনদিন ক্ষমতায় আসি তাহলে আমাদের প্রথম কাজ হবে যে রোগী ডাক্তারের কাছে যাবে না, ডাক্তার রোগীর কাছে যাবে। আমরা সেটা কিভাবে সম্ভব? বলো কেন? আমরা যদি আমি বললাম যে আমরা ধরুন আমরা একটা ওয়ার্ডে থাকি, ওদের কাছে তো ওয়ার্ডের কনসেপ্টটা নেই, যেহেতু ওরা জঙ্গলে থাকে। বলো প্রতিটা ওয়ার্ডে কত লোক থাকে? আমি বললাম একটা। বলো ওইখানে দুজন ডাক্তারকে আমাদের থাকতে হবে, যেই ডাক্তাররা সকালবেলা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি জিজ্ঞেস করবেন গিয়ে যে এই বাড়িতে কোনো অসুস্থ লোক আছে কিনা, যদি থাকে তাহলে তাকে ওইটা দেখতে হবে, তার বিনিময়ে তিনি চাকরি করবেন, সেটাই তার চাকরি হবে, তিনি টাকা পাবেন। কিন্তু আমাদের কনসেপ্টটা হবে সেটা। ফলে এটা ভালো কনসেপ্ট, মানে এটা তো কেউ ভাবতে পারে, এটা আমাদের মনে হচ্ছে এখন অসম্ভব, কিন্তু হতেও পারে ওদের দিক থেকে এটা তো একটা বাস্তবসম্মত ব্যাপার যে প্রত্যেকের জন্য আমাদের বাড়ি দিতে হবে। এই যে জল জমির অধিকারের জন্য যে আমরা লড়ছি জঙ্গল বাঁচানোর জন্য, এই জঙ্গল থেকে আমরা তো এখানে যে মানে যা পাই, মানে এখানে খাবার সামগ্রী পাই, এখানে হচ্ছে জীবজন্তুরা বেঁচে আছে, আমাদের যে জ্বালানি আমরা এর থেকে পাই। ফলে আমাদের তো বাঁচার একটা রসদ জঙ্গল থেকে আছে। জঙ্গলটা যদি কর্পোরেটের কাছে চলে যায় তাহলে তো আমাদের হয়তো এমন জায়গায় নিয়ে যাবে যেখানে লাইফস্টাইলের সঙ্গে জীবনযাত্রার সঙ্গে আমরা নিজেদের মেলাতে পারবো না, কারণ আমরা তো সারা জীবন কাটিয়েছি জঙ্গলের মধ্যে। আমি শহরে গিয়ে মধ্যে পড়লে তো আমি দিশেহারা হয়ে যাব, সেইটা যাতে না হয় সেই কথাগুলো উনি এত কি এমন
ক্রাইম করে ফেলেছিলেন যার জন্য ওনার মাথার দাম 5 কোটি হয়েছিল? না, উনি যে বড় বড় মাওয়িস্টরা যে অ্যাটাক করেছে, মাওবাদীরা তো প্রচুর নাশকতামূলক কাজকর্ম করেছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এইখানেই তো করেছে বাসুদাদা কি করেছেন? বাসুদাবা যতগুলো বাসুদাবা যে বা দাদা যেহেতু ওদের থিঙ্ক ট্যাঙ্কের হেড ছিলেন, ফলে প্রত্যেকটা কেসেই জড়িয়ে যাবে ওর নাম। যেমন ধরুন এইখানে যে সমস্ত নাশকতা মাওবাদীরা করেছে, শিলদা ক্যাম্প অ্যাটাক বলুন, অতীন দত্তকে অপহরণ বলুন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিষাণজির নাম আছে। প্রত্যেকটা মামলাতে কিষাণজির নাম আছে। কিষাণজি বেশিরভাগ ক্ষেত্রে নিজে ওইখানে উপস্থিত ছিলেন না, কিন্তু যেহেতু উনি লিডার, ফলে ধরা হয় লিডারের ষড়যন্ত্রে মানে পরামর্শেই কাজটা করা আছে, মানে সেই কাজগুলো করেছে, সেই হিসেবে নাম জড়া। বাসুদাদার ক্ষেত্রে তাই হয়েছে, যেহেতু উনি জেনারেল সেক্রেটারি, ফলে দেশের বিভিন্ন জায়গায় যে নাশকতামূলক কাজকর্ম হবে প্রত্যেকটা ক্ষেত্রেই তার নাম স্বাভাবিকভাবে আইনগতভাবেই জড়িয়ে। এখানেও কি এরকম হয়েছে যে কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু করেছে? কোথায়? এইখানে প্রচুর হয়েছে। মানে আমার বেঙ্গলের কথা বলছি না, আমি বাসুদাদার যে এগেইনস্টে যা সেগুলো না, সেটা ওদের মধ্যে ওই বাসুদাদা একটা খুব রেসপেক্টেড জায়গা ছিলেন ওদের দলে। মূলত বাসুদাদা মারা যাওয়ার পরেই তো ওদের মধ্যে এত ভাঙনটা শুরু হলো যে বেণুগোপাল, যিনি কিষাণজির ভাই ছিলেন, কিষাণজি তো উনি সেকেন্ড ম্যান ছিলেন, বেণুগোপালকে কিন্তু ওরা জেনারেল সেক্রেটারি করেনি, করার কথা ছিল। বেণুগোপালকে চিনেতে আমি কিষাণজির মাধ্যমে শুনেছি, বেণুগোপালের সঙ্গে আমার কোনদিন দেখা হয়নি। আপনি তো কিষাণজির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন? একবার কিষাণজি ওয়াইফের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিয়েছিলেন। তার কারণ ঘটনাচক্রে আমি যখন কিষাণজির কাছে ছিলাম তখনই কিষাণজির স্ত্রী তখন হচ্ছে ওনাকে ফোন করেছিলেন। কিষাণজির স্ত্রী তখনই ওনাকে ফোন করেছিলেন, মানে ঘটনাচক্রে তখনই আমার সঙ্গে কথা। কিন্তু তার বাইরে আর মানে পার্টির যেমন ধরুন গণপতি ছিল, এদের গণপতিকে তো কোনো সাংবাদিক ওদিন চোখেই দেখতে পাননি। আমি তো মানে আমি তো কি করে পাবো, মানে ওদের এই পার্টি কিছু জিনিস ছিল যে যারা প্রেসের সামনে কোনোদিন আসেননি। এইরকম বহু নেতা আপনি পাবেন ওদের, যারা এই যে চলপতি মারা গেল, এখন ওদের যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা নিজেদের পরিবর্তন করতে গিয়ে এমন মানে মূল ইয়েতে গা ভাসালো। যেমন এই চলপতি ইয়েরা মারা গেছে, তিনি তো ওয়াইফের সঙ্গে সেলফি তুলেছেন। এইটা মাওবাদী কিষাণজির ক্ষেত্রে মানে এটা ভাবা মুশকিল যে কিষাণজির এই যে মুখের ছবি তোলা, কিষাণজি তো এই মুখের ছবি তোলার জন্য সাংবাদিকদের অ্যারেস্ট করেছিল, মানে ওদের ভাষা যেটা অ্যারেস্ট, সেটা তো অতীন দত্তের কেসে ওরা করেছিল। সেটা তো হয়েছিল, উনি কখনোই চাইতেন না মুখের ছবি তোলাও, ফলে একজন সেখানে সেলফি তুলছে, সেটা কত মারাত্মক কোন জায়গায়। এই যে সোশ্যাল মিডিয়ার নেশা ওদেরকেও কোন জায়গায় নিয়ে গেছে যে ওদের প্রায় ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে এখন এই ভুলগুলো। একটা জিনিস আমি জানবো, সেটা হচ্ছে যে কিষাণজির এনকাউন্টার মানে আদৌ এনকাউন্টার কিনা সেটা নিয়ে অনেক কথা আছে, তো আপনার কি মনে হয় ওটা কি ছিল? এনকাউন্টার তো নয়, পুলিশ নাহলে যদি এনকাউন্টার হয় তাহলে তো পুলিশ একটা ব্যাখ্যা দিত যথাযথ, সেই যথাযথ ব্যাখ্যা পাওয়া যায়নি। হঠাৎ করে কিষাণজি বরিশালের ওই জঙ্গলে ওইখানে কেন গেলেন উইয়ের ডিবির পাশে, সেটাও মানে স্পষ্ট নয়। আমি যেটা শুনেছি সেটা আমি সেটুকু বলতে পারি যে কিষাণজি তার আগেই ধরা পড়েছিল। কিষাণজিকে যেটা করা হয়, কিষাণজির তো ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং যেটা হয়েছিল যেটা আমি আগেও বললাম যে জনসাধারণের কমিটি যেটা গঠন করা হয়েছিল, তখন সিপিএম ওইখানে এমন একটা ফোর্স ছিল যেই ফোর্সের সঙ্গে লড়াই করা কার্যত অসাধ্য ছিল, কেউ পারতো না। মাওবাদীরা এসে ওইখানে প্রথমে ওরা ওইখানে জায়গাটাকে এলাকাটাকে দখল নেওয়ার চেষ্টা করলো ওরা। সেইখানে যারা তৃণমূল বা কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলে ছিল তারা কিন্তু মাওবাদীদের সঙ্গে এখানে হাতে হাত ধরে ওইখানে আন্দোলনে যোগ দিয়েছিল এবং কোনো একটা স্তরে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছিলো, যেটা নন্দীগ্রামেও হয়েছিল। এটা তো পরে কবির সুমন লিখেছেন বইয়ে, তা তো না, আমরা যখন কাভার করতে গেছি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছিলাম কিভাবে কোন জায়গায় সমঝোতা হয়েছে। তো ওইটা যখন ওরা করলো, তখন এই যে তারপর যখন 2011 হলো, কিষাণজি যেটা ব্লান্ডার হলো, কিষাণজি ভেবেছিলেন যে সিপিএম আর তৃণমূল দলটা বোধহয় এক, এবং সেই ভুলটা উনি করতে গিয়ে তার যে সেই হিসেবটা গন্ডগোল হয়ে গেল। উনি ভাবলেন যে আমি যে সাধারণ লোক যখন যেরকম আমাকে আগে সাহায্য করতো বা আমাদের আন্দোলনে সাহায্য করতো, সেই সাহায্যটা পাবো আমরা। কিন্তু আমি একটু আগেই যেটা বললাম যে লোকে কিন্তু ঝামেলা চায় না, লোকে চায় একটা সময় ঝামেলাটা শেষ হোক, আমি যাতে শান্তিভাবে বাঁচতে পারি। রাজ্যে একটা নতুন সরকার এসছে, লোকের এক্সপেকটেশন অনেক বেশি, সরকারও চাইছিল তখন আমি নতুন অনেক কাজ করে লোকের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে যাব। প্রথম দিকে তৃণমূল তো অত্যন্ত ভালো কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সিপিএম যেমন করেছিল, তৃণমূলও অত্যন্ত ভালো কাজ করেছিল। সেই কাজটা দিয়ে কিন্তু তৃণমূল ঘরে ঘরে পৌঁছে গেল এবং যারা ওই জনসাধারণের কমিটিতে ঢুকেছিল, এই যে খোদ ছত্রধর মাহাতো, তিনি তো তৃণমূল নেতা ছিলেন, পরে জনসাধারণ কমিটির নেতা হলেন, আবার তৃণমূলে গিয়ে ফিরে গেলেন উনি। এবার সেইটাকে কিন্তু
পুলিশ ফোর্স এবং শাসক দল সেটা কাজে লাগালো। এই যে যখন জনসাধারণের কমিটি থেকে এই পুরনো নেতাগুলো বেরিয়ে আবার মূল তৃণমূলে যোগ দিল, তখন তো তারা ওই যে সংগঠনের যে খবরাখবরগুলো তারা তো সব পেয়ে যেতে শুরু করলো, কে কোথায় আছে, কিষাণজি কোথায় থাকতেন, সম্ভাব্য ডেরা কোথায় বাঁধতেন, সমস্তটা তো এদের জানা হয়ে গেল। আমি জানি এরকম 6-7 জনেরকে নিয়ে একটা কোর টিম তৈরি করা হয়েছিল, যাদের মূল দায়িত্ব ছিল কিষাণজিকে নজরদারি করা, কিষাণজি কোথায় যাচ্ছে তারা জানতো। এবং সেই 6-7জনকে কিষাণজি যখন মারা যায় তার সেই দিন থেকে টানা প্রায় 1 বছর না 1.5 বছর ঝাড়গ্রামের একটি হোটেলে রাখা হয়েছিল, তার কারণ যাতে তাদেরকে মাওবাদীরা পাল্টা মেরে দিতে না পারে। তারা দীর্ঘদিন ছিল, তাদের মধ্যে 1-2 জন আবার বেরিয়ে কেউ এখন গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছে, কেউ তৃণমূল করছেন, এটা করছেন, তারা এখনো করছে। আমি তাদের নামটা নিরাপত্তার অনেক সাথে জায়গায় বলতে এটাও চাই না। শুনেছি যে সুচিত্রা মাহাতো তিনি নাকি ধরিয়ে দিয়েছিলেন। তার একটা রোল ছিল, আমি তিনি তো শুনেছি যে খুব ঘনিষ্ঠ ছিলেন। ঘনিষ্ঠ অবশ্যই ছিল, তার কারণ যখন শশধর মাহাতো মারা গেল তখন যেহেতু সুচিত্রা মাহাতো একটা ওই রকম মানে পুরুষ শাসিত প্রায় দলে আর কি, উনি যখন মহিলা ছিলেন তখন তার যে গার্ড, তাকে যেভাবে গার্ড দেওয়া দরকার সেটা কিন্তু কিষাণজি দিয়েছিলেন। এবং বাজারে এমনও রটনা আছে যে তার সঙ্গে একটা কিষাণজি সম্পর্ক তৈরি হচ্ছে। আমি অন্তত সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাইনি বা শুনিও নি। মানে আমার কিষাণজির সঙ্গে মিশে মনে হয়েছে যে লোকটা যেহেতু একটা নৃশংস ছিল, নিষ্ঠুর কিছু কাজকর্ম করেছেন, নাশকতার কাজকর্ম করেছেন, ফলে সেইটাকে সামনে রেখে এমন একটা ভাবমূর্তি তৈরি করা হয়েছে যার চরিত্র নিয়েও টানাটানি করা হয়েছে। এটা হয়, এটা বিভিন্ন নেতার ক্ষেত্রে দেখা গেছে এবং এখন এটা একটা স্টাইল হয়ে গেছে এখনকার পলিটিক্সে, এটা করা হয়। তো ফলে সেরকমই করা হয়েছিল। এবং কিষাণজি যেটা হয়েছিল, আমার কাছে যা খবর সেটা হচ্ছে কিষাণজি রাঁচিতে ভর্তি হয়েছিলেন কোনো একটা ট্রিটমেন্টের জন্য, খুব চুপচাপ ভর্তি হয়েছিলেন। সেই সময় বেশ কিছু টাকা সুচিত্রা মাহাতোর কাছে রাখা ছিল। সেই সময় একটা সরকারের কোনো একটা, ততদিনে সুচিত্রা মাহাতোর সঙ্গে এখন যাকে উনি বিয়ে করেছেন তার একটা রিলেশন তৈরি হয়ে যায়। তিনিও কিন্তু মাথায় রাখতে হবে জনসাধারণ কমিটির নেতা ছিলেন। আচ্ছা, ফলে হচ্ছে সেই সম্পর্কটা তৈরি হয়ে যায়, সেইটাকে পুরোপুরি কাজে লাগানো হয়। সুচিত্রা মাহাতোকে প্রথমে হচ্ছে মানে তাদের মানে সেফ ইয়েতে নেওয়া হয় আর কি, তাদের ভরসা জুগিয়ে তাদের দিকে টানা হয়। সুচিত্রা মাহাতো বিভিন্ন সময় খবর দেওয়া শুরু করেন এবং কিষাণজি যখন ধরা পড়েন সেই সময় যখন ফোন করা হয়েছিল সেই ফোনগুলো সব ছিল সুচিত্রা মাহাতোর হাতে। যে কিষাণজি ধরা পড়তে পারেন সেটা যে ওকে সতর্ক করে দেওয়া হবে ওর দলের তরফ থেকে, সেই সুযোগটুকু কিষাণজি কিন্তু পাননি। প্ল্যানটা এমনভাবে করা হয়েছিল। এইটাও আমার কাছে খবর যে কিষাণজি ওইখানে কিষাণজি তার 2-3 দিন আগে তার যারা ত্রিস্তরীয় ব্যবস্থা ছিল তার প্রত্যেকটি ছেলেকে আলাদা আলাদাভাবে তুলে নেওয়া হয়। তুলে নিয়ে কিষাণজি সেটা অনেক সেক্ষেত্রে জানতেও পারেননি যে তার দলে তার যারা নিরাপত্তার কাজে আছে তাদেরকে যে তুলে নিয়েছে পুলিশ, তাদেরকে নিয়ে কিষাণজি ওইখানে একটি গ্রামে থাকছিলেন। সেইটা লেখাও হয়েছে একাধিকবার, সেই গ্রামের নাম কার বাড়িতে কিষাণজি ছিলেন। সেই সময় ওখানে যে স্থানীয় মাঠ, সেখানে ফুটবল খেলা হচ্ছিল। তখন কিষাণজি ওখানে ফুটবল খেলা দেখতে গেছিলেন। উনি যে বললাম যে উনিও ভেবেছিলেন বোধহয় দুটো দল লোকের মন একই রকম আছে, সেইটা উনি রিড করতে ভুল করেছিলেন। তখন ওইখানে যারা ওর নিরাপত্তা রক্ষী ছিল তাদেরই কিছু লোককে আনা হয় এবং চিহ্নিত করে দেওয়া হয় যে যেই লোকটি খেলা দেখতেন সেই লোকটি হচ্ছে কিষাণজি। তারপরে তাকে সেখান থেকে তাড়া করে তাকে কিষাণজি কিছুক্ষণ পর বুঝতে পারেন কিছু একটা হচ্ছে, তার মাঝখানে একটা হয়তো 6 সেন্স কাজ করেছে। উনি তখন হেঁটে হেঁটে যান, তারপর সেখান থেকে তাকে তোলা হয়। পরে অন্য কোনো জায়গায়, যেহেতু ওইটা আমার কাছে রেকর্ড নেই ফলে আমি তো অন রেকর্ড এটা বলতে পারবো না কোন জায়গায়, কিন্তু আমি জানি ওখান থেকে বেশ খানিকটা দূরে ওইখানে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে অনেকক্ষণ জেরা করার চেষ্টা করা হয়, ইনফরমেশন বার করার চেষ্টা করা হয়, টর্চার করা হয়েছিল। তারপর শোনা যায় টর্চার করা হয়। কিরকম টর্চার? আমি শুনেছি যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। দেখুন, এগুলো শোনা, এগুলো তো আমি যেহেতু ছিলাম না, কোনো সাক্ষ্য নেই, কোনো পুলিশ অফিসার এগিয়ে এসে এখনো পর্যন্ত বলেননি যে তিনি তার সামনে দেখেছেন, কিন্তু শোনা যায়। এবং যেটা পরবর্তীকালে যখন উনি মারা যাওয়ার পর যেরকম পাওয়া যায়, মানে শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন, তাতে এটা অস্বাভাবিক কিছু ব্যাপার নয়, যে ওটা হয়েই থাকতে পারে যে তার উপর টর্চার হয়েছিল। তো সেইটা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এনকাউন্টার ছিল না। এনকাউন্টার ছিল না। দেখুন, সরকারিভাবে আমরা মিডিয়ার লোকেরা তো সরকার যা বলে সেটাই মেনে চলি, আমরা তো আর এটা বলতে পারবো না যেহেতু আমি ওখানে উপস্থিত ছিলাম না। কিন্তু যেটা শোনা যায় সেটা হচ্ছে যে ওইটা পুরোপুরি এনকাউন্টার ছিল না, ওটা তার মধ্যে অনেকটা জল আছে, মানে যেটা হয় আর কি, দুধ আর জল মেশানো হয়। কিছু সময় দুধটা বেশি থাকে, ওই জন্য আমাদের কাছে সেই দুধটা খাঁটি বলে মনে হয়। কিছু সময় জলটা বেশি থাকে, সেটা ভেজাল হয়ে যায়। এক্ষেত্রে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, ফলে ওই গল্পটাকে ভেজাল বলেই বেশিরভাগ লোকে বিশ্বাস করেন। কিন্তু তাকে আগে তোলা হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যাকে আগে তোলা হবে সে কি করে আবার ওইখানে এনকাউন্টার হবে, সেটাই প্রশ্নটা, যেই প্রশ্নের জবাব আজ পর্যন্ত কোনোদিন পাওয়া যায়নি।
আপনি একটু আগে বলছিলেন ছত্রধর মাহাতোর কথা। ছত্রধর মাহাতোকে প্রথম দিন থেকে আমি জানি। ছত্রধর মাহাতো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, জনসাধারণ কমিটি যখন তৈরি করা হলো তখন ছত্রধর মাহাতো কিন্তু কোনো নেতাই ছিল না। তখন নেতা করা হয়েছিল হচ্ছে সিধু সোরেনকে এবং হচ্ছে লালমোহন টুডুকে। সিধু সোরেন হয় সম্পাদক, লালমোহন টুডু হচ্ছেন সভাপতি। সেই নিয়ে ওরা একটা 10-12 জনের কমিটি গঠন করেছিলেন। ছত্রধর মাহাতো কোনো নেতাই যখন ছিলেন না। ছত্রধর মাহাতো নেতা কি হলো, এটা হচ্ছে ইন্টারেস্টিং যে সেই দিন মিটিংটা হয়ে যাওয়ার পর পরের দিন আমরা সবাই গিয়েছি বড় পেলিয়াতে। যাওয়ার পরে দেখা যাচ্ছে ওইখানে আমরা সিধু সোরেনের বাইট নেব, সিধু সোরেনের সাথে কথা বলবো। সিধু সোরেন দেখলাম কথাই বলতে পারে না ভালো করে, মানে যা বলে সেটা না কিছু বোঝা যায়, না কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, সব করে কি বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা তখন খুব ভাষার গন্ডগোল বলতেও পারে না, কথাও বলতে পারে না ভালো। সেই দিন ছিল হচ্ছে আমি এবং প্রণব মণ্ডল টেলিগ্রাফে, তারা দুজন ওইখানে ঘুরছিলাম। আমি চিনতাম না, চিনতো প্রণব। প্রণব আমাকে প্রথম বলে এই হচ্ছে শশধর মাহাতোর দাদা। আমি গিয়ে তখন আলাপ করি, আমরা দুজন গিয়ে তখন ওনাকে বলা হয় যে এই তো আপনারা আন্দোলন করছেন, এরকম ব্যাপার, কিছু বলুন। ও বলছে না আমি তো নেতা নয়, নেতা তো সিধু। আমরা সিধু যা বলেছে বোঝা যাচ্ছে না, কারণ সিধুকে আমরা সকালবেলা গিয়ে দেখছি একটা এরকম খোঁচার মতো জিনিস নিয়ে সে মাঠে বেরিয়েছে ইঁদুর ধরতে। ওরা একটা ওদের মতো এরকম একটা লোহার শলাকার মতো ছিল, সেগুলো না ওরা গর্তের মধ্যে দিয়ে না ওরা বুঝতে পারতো যে কোথায় ইঁদুর আছে, ওই শলাকায় ঢুকিয়ে দিত ভেতরে দিয়ে, এবার ওটা টেনে আনতো, দেখা যেত কোনো না কিছু ইঁদুর কেটে, সেইটাকে রান্না করে খেত। সিধুরা কিন্তু এইরকম ইয়েতে ছিল আর কি, মানে এইভাবে ওরা করতো, সার্ভাইভ করতো। এইবার তখন দেখলাম যে কথা বলতে পারছে না, তখন ছত্রধর মাহাতোকে আমি বললাম যে দেখুন ও তো বলতে পারছে না, আপনি বলুন না। বলবো আমরা, ঠিক আছে বলে আরেকজন আমাদের এখানে কন্ট্যাক্ট পার্সন ছিল, যার কথা আমি আগে বললাম যে যিনি আমাকে সূর্যের ইন্টারভিউ দেওয়ানোর কথা বলছেন, তাকে আমি ফোন করলাম। তিনি বললেন যে, আমি বললাম দেখুন এইরকম সমস্যা হচ্ছে, সিধু যা কথা বলছে এটা বোঝা যাচ্ছে না। বললে আপনি একটা কাজ করুন, তাহলে ছত্রধর নিন কথা বলুন ওর সঙ্গে। বললাম, আমি বললাম যে অমুক দাদা বলেছে, আপনাকে বলতে পারেন। হ্যাঁ, ও ছত্রধর বলে দিল, ফার্স্ট ক্লাস দারুণ কথা বলে ছত্রধর, এবং যথেষ্ট নলেজ আছে এইসব ব্যাপার নিয়ে। কথা হলো, কথা হওয়ার পরে আমরা অফিসে তো আমি পাঠালাম ক্যাসেট, অফিস থেকে এবার আমাকে ফোন করলো যে এই ভদ্রলোক কে, যার বক্তব্য যাবে সে কে। সে তো কোনো পদ নেই। এবার আবার হচ্ছে আমি ওই ভদ্রলোককে ফোন করলাম যে কি পদ বলবো, বলে আপনাদের একটা যা খুশি একটা বলবে। আমরা আরে বলবো মানে আপনাদের সম্পাদক সভাপতি সব আছে, আমি একে কি বলবো পদ, বলে একটা করে দিন না। আমি অফিসে বললাম যে মুখপাত্র করে দাও। এইবার ওই মুখপাত্র দেওয়া হলো। পরের দিন টেলিগ্রাফে প্রণব লিখলো যে পিসিপি এর মুখপাত্র হচ্ছে ও। তারপর সেদিন রাতে ওইখানকার একজন স্থানীয় সাংবাদিক, তিনিও একটা লাইভ করলেন, তিনিও দেখলেন যে এই সবচেয়ে ভালো কথা বলে ওই ইন্টারভিউ নিলেন ছত্রধর। সেইটা হচ্ছে ছত্রধর হচ্ছে ওদের মুখপাত্র হয়ে গেল, এবং ছত্রধর কিন্তু অফিসিয়াল কোনো পোস্ট এখানে ছিল না, জনসাধারণের কাছে মুখপাত্র হিসেবে থাকলো। সেই ছত্রধর যখন ধরা পড়লো, সেই ছত্রধর কিন্তু খুব স্বাভাবিক জীবনযাত্রা লিড করতেন। মানে এখন আমি দেখছি তার বাড়ি তো প্রায় অনুজ পান্ডের বাড়ির মতো হয়ে গেছে আর কি। মানে হয়তো মানে আমাকে উনি পছন্দও করেন এখনো, বলতে জানি, কিন্তু মানে লোকের চোখে তো লাগে, আমারও চোখে লাগছে। ফলে হ্যাঁ, ফলে হচ্ছে এখন উনি বলতে পারেন ছেলে চাকরি করে বা সরকারি সুযোগ সুবিধা হয়, সেটা অন্য প্রশ্ন, এর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তারপরেও কি এই বৈভবটা সম্ভব? হ্যাঁ, তিনি তখন ওই লাইফস্টাইলটা যে লিড করতেন, ওইটা অত্যন্ত দরিদ্র একজন লোক। আমি বাড়ি থেকে ওনার দুপুরে একাধিক দিন খেয়েছি, সেখানে হচ্ছে শাক সেদ্ধ আর হচ্ছে ডালের নামে যেটা দেওয়া হতো সেটা হচ্ছে হলুদ জল ছাড়া আর কিছু না, এবং চালগুলো যা দেওয়া হতো সেটা মনে হতো আমরা বুলেট যাচ্ছে আর কি পেটে, এইরকম ভাবে উনি খেতেন। মানে এইরকম ওনার লাইফস্টাইল ছিল, উনি এইভাবে করতেন। পরবর্তীকালে যখন পুলিশ ওনাকে ধরলো, যেটা বলা হলো ওনার নাকি কোটি টাকার আছে, কি বলে এলআইসি করা আছে, উনি নাকি প্রিমিয়াম দিয়েছেন। আমার ব্যাপারটা বিশ্বাস হয়নি, আমি সেই খবরটা করিও নি। ওই জন্য পুলিশ বলার সাথে তখনকার দিনের যিনি তৎকালীন যে ডিজি ছিলেন ভূপিন্দর সিং, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, উনি আমাকেও বলেছিলেন, আমি খবরটা করিনি, কারণ আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এবং ওনাকে ধরাটাও খুব ইন্টারেস্টিং। ধরাটাতেই আমি আসি, ধরাটাও অনেকদিন থেকেই পুলিশকে ধরার চেষ্টা করছিল, এবং সাংবাদিক সেজে যাওয়া। এক্স্যাক্টলি। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে, তার কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য বাঁকুড়াতে গিয়েছিলেন যে মানে জেলা সফর বা জেলা সংক্রান্ত কোনো কাজে। তো ওইখানে উনি একটা প্রেস কনফারেন্স করেন। তো প্রেস কনফারেন্সে আমি ওনাকে প্রশ্ন করি যে এরকম আপনার ছত্রধরকে কেন, ওইটা লাইভ দেখানো হচ্ছিল, যে ছত্রধরকে কেন ধরতে পারছে না, উনি কোনো উত্তর দেন না। আবার দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করি যে আমার একটা প্রশ্ন ছিল যে ছত্রধরকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না, উনি কোনো উত্তর দেয়নি। থার্ড টাইম উনি যখন উঠবেন, তার ঠিক আগে আমি সামনে গিয়ে বলি যে আমার একটা প্রশ্ন ছিল যে ছত্রধর মাহাতো এখানে অ্যারেস্ট করা যাচ্ছে না। আপনি বারবার করে টিজ করছিলেন। উনি তখন ঘুরে গিয়ে আমাকে বলেন যে আমি কোনো মাওবাদীদের প্রশ্নের জবাব দিই না। এবার যেটা হয়, তারপরে উনি তখন চলে যান, ওটা লাইভ দেখানো হয়েছিল। তখন ওনার যিনি নিরাপত্তার দায়িত্ব অফিসার ছিলেন অরবিন্দ কুমার মালিওয়াল, ইনি রিটায়ার করেছেন, তিনি আমাকে এসে বলেন যে জিতুবাবু কেন এই ধরনের প্রশ্ন করেন, এত ফোর্স এখানে আছে। এই যে সিএম বললেন যে
মাওবাদীদের পোস্টে যাবে না, এটা তো একটা ভুল মেসেজ যায় ফোর্সের কাছে। সবাই তো সব রকম নয়, আপনার উপর যদি ইয়ে হয় এগুলো এই ধরনের প্রশ্ন কেন করতে না? দেখুন আমি আমার মনে হয়েছে আমি প্রশ্ন করেছি, উনি জবাব দেননি, উনি আমাকে মাওবাদী বলে গেছেন বলে উনি বেরিয়ে যান। তার কিছুদিন পর তখন থেকেই পুলিশ চেষ্টা করছিল ওকে ধরা। পুলিশ যেটা সুযোগ পাচ্ছে, পুলিশ দেখছিল ও রোজ ওইখানকার গ্রামগুলোতে থাকছে, সাংবাদিকরা যাচ্ছে, এবং যেটা হয়েছিল যেহেতু লালগড় থানা থেকে রামগড় পর্যন্ত এটা পুলিশ বয়কটের ডাক দিয়েছিল ওরা একটা, যে ওখানে পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না। ফলে পুলিশ ওখানে চটকে ঢুকতেও পারতো না, কোথায় মাইন পাতা আছে পুলিশ জানে না, ভয়ে পুলিশ যেত না। তখন কোন সাংবাদিকরা ঘনিষ্ঠ সেই সাংবাদিকদের মধ্যে ওরা মানে স্ক্যান করা শুরু করলো যে কে যে কাকে এটা ইউজ করা যায়। এখন মারা গেছেন ভদ্রলোক, আমার বইতেও উনি লিখেছেন, লক্ষণ রায় কিছুদিন আগে মারা গেলেন। লক্ষণ দা হচ্ছে ভালো সাংবাদিক ছিলেন, কিন্তু লক্ষণ দা একটু বেশি কথা বলার প্রবণতা ছিল, এবং লক্ষণ দা যেটা সবচেয়ে মাইনাস পয়েন্ট ছিল যে আমি কতটা বড়, অন্য সাংবাদিকদের মধ্যেও আছে, এখন আমি দেখতে পাই, এগুলো আমার হাসি বাজে, তারা কত মাওবাদীদের ঘনিষ্ঠ ছিল এটা তারা বলে, তখনকার দিনে আমি দেখেছি তাদের কি হাল ছিল। তো তখন তখন থেকে লক্ষণ দা আমাদের একটা কাজ করতো, আচ্ছা পুলিশ এইটাকে ব্যবহার করলো যে আমি এই লোকটাকে ইউজ করে ওর ফোন ট্যাপ করা শুরু করলো, করে জেনে নিল যে সত্যি ওর সঙ্গে জেনুইন যোগাযোগ আছে, সব কিছু করা শুরু করলো, নিজেদের মতো করে গুটি সাজালো। এই যে অপারেশনটি করেছিলেন তার নাম হচ্ছে, আমি তার অরিজিনাল নামটা বলছি না, তিনি এখনো তদন্তকারী একটি সংস্থায় আছেন, অনির্বাণ রায়। আমার একটা বই আছে অপারেশন কেবিসি বলে, সেটা হচ্ছে ওই টোটাল ছত্রধর মাহাতো কীভাবে ধরা হয়েছিল তার উপর। অনির্বাণ আমাকে যেটা বলেছিল, অপারেশনটার নাম ছিল অপারেশন কেবিসি, মানে অপারেশন কেবিসি নাম ছিল মানে কে ফর কিষানজি, বি ফর বিকাশ, সি ফর ছত্রধর। সিটা ওরা আগে করেছিল। ওকে তখন লক্ষণদাকে ওরা নজরে রাখা শুরু করে যে এই লোকটাকে কি করে ইউজ করা যায়। ওরা দুজন পুলিশ অফিসারকে, একটু দক্ষ পুলিশ অফিসার, তার মধ্যে অনির্বাণ যার নাম, তিনি হচ্ছেন আবার একসময় মিডিয়াতে ছিলেন, আচ্ছা মিডিয়াতে অডিও ভিজুয়ালে কাজ করার তার অভিজ্ঞতা ছিল। ফলে সেটাকে পুলিশ কাজে লাগিয়ে অডিও ভিজুয়ালের সাংবাদিক হিসেবে ওদের এখানে পাঠানো হয়। পাঠিয়ে এইবার লক্ষণদা, যেহেতু ওইখানে যে কেউ গেলেই লক্ষণদার সঙ্গে কথা বলার সুযোগ ছিল, লক্ষণদা কথা বলতো, বেশি কথা বলতো, ফলে ওইটার অ্যাডভান্টেজ নিয়ে তারা লক্ষণদার সঙ্গে যোগাযোগ করে বলে যে আমরা আসলে এসেছি সিঙ্গাপুর টিভির থেকে, সিঙ্গাপুর টিভি আমাদের একটা ইন্টারভিউ করিয়ে দিতে হবে। এইটা ওরা কিন্তু কিষানজিকেও ফোন করেছিল। কিষানজি তখন বলে সিঙ্গাপুর টিভি কেন আমার ইন্টারভিউ নিতে যাবে? বলছে না, আমরা এই কমিউনিস্টদের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে সিপিএম এবং মাওবাদীদের মধ্যে, বলছে না কনফ্লিক্টটা আমাদের লেফট পার্টিগুলোর মধ্যে বুঝতে দেয়, আপনাদের দরকার নেই বলে কিষানজি ওদের খুব একটা পাত্তা দেয়নি। লক্ষণদার ইয়েতে সেটা হচ্ছে যে ছত্রধর ওই ফাঁদে পা দিয়ে দেয়। ছত্রধরকে তাও যেটা হয়েছিল, ওরা তো ওখানে সাংবাদিক ছদ্মবেশে ছিল, সকাল থেকে চেষ্টা করছিল ছত্রধর মাহাতো কি একটুখানি প্রচার চাইতেন এরকম? অবশ্যই পরের দিকে অনেকটা প্রচার লোভী হয়েছে। কিষানজিও কম ছিলেন না, কিষানজিকে এমনও উদাহরণ আছে যে গাড়ির ড্রাইভারও ফোন করে কিষানজির সঙ্গে কথা বলেছেন, এরকমও হয়েছে। মানে প্রচারের লোকটা এমন জায়গায় একটা সময় চলে গিয়েছিল। এটা কেন হয়েছিল? এটা হয়েছিল আমার ধারণা তখন উনি নিজেকে একটা প্যারালাল একটা মুখ্যমন্ত্রী হওয়া শুরু করেছেন। হ্যাঁ, যে আমি জঙ্গলমহলের আমি মুখ্যমন্ত্রী আর কি। তার কারণ অন্যরা তখন কিষানজিকে মিডিয়ার প্রচার অন্য সব মিলিয়ে হাইপটা এমন জায়গায় চলে গিয়েছিল, এবং সরকার কিছু ক্ষেত্রে এতটা পিছু হাঁটা শুরু করেছিল কিষানজির কাছে, ফলে উনি নিজেকে আর ওইটা মানুষ তো দিনের শেষে, ফলে ব্যালেন্সের ওনার একটা প্রবলেম হয়ে গেছিল যে আমি কোথায় থামতে হবে, কোথাও কি করবো, এটা অনেক প্রবলেম হয়ে গেছিল। তো তখন ওদের রেডি করে ওইখানে পাঠানো হয়, ওরা লক্ষণদার সঙ্গে যোগাযোগ করে, এবং তার আগের দিন ওরা লক্ষণদার ছেলের জন্মদিনের অনুষ্ঠানেও যায়, গিয়ে সেখানে বলে কালকে আমাকে ইন্টারভিউ নিতেই হবে, এবং ইন্টারভিউ না নিলে পরে আমার চাকরি থাকবে না আমার বলে ওরা বাবা বলে কাউকে একটা ফোন করে। এবং যেটা আমি জানি, মানে আমি এখন নাম বলছি না, এখনকার দিনে একদম পুলিশের শীর্ষ পদে ছাড়া এক অফিসারের সঙ্গে তারা কথা বলছিলেন, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, দিয়ে ওইখানে ওরা ঢোকে সাংবাদিকদের ছদ্মবেশে, এবং তারা সেদিন ছত্রধরকে ধরতে পারছিল না। আরও একজন সাংবাদিক ফটোগ্রাফারের, তার কাছে ছত্রধরের দ্বিতীয় একটা নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করে বীরকার গ্রামে ওরা যায়, যেখানে ছত্রধর সেদিন এসেছিলেন। এখানে এসে ওরা তখন ক্যামেরা, যখন ওরা তার আগে কি করেছিল, ওইখানে অনেক সিভিল ড্রেসে পুলিশ ঢুকিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে প্রচুর বড় ফালা আর হচ্ছে বেলুনওয়ালার ছদ্মবেশে। প্রচুর লোক ওইখানে সেদিন দেখা গেছে, ওখানে বড় ফালা আর বেলুনওয়ালার হঠাৎ প্রভাবটা বেড়ে গেছিল। এটা কি পুলিশের স্ট্র্যাটেজি ছিল? এটা পুলিশের 100% স্ট্র্যাটেজি ছিল, কারণ হচ্ছে পুলিশ চাইছিল এমনভাবে ছত্রধরকে তুলে আনতে হবে যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয়, যাতে অন্য লোককে, মানে পুলিশের দিক থেকে কোনো ক্যাজুয়ালিটি না হয়, গ্রামবাসীদের দিক থেকে কোনো ক্যাজুয়ালিটি না হয়। প্রেস কনফারেন্স চলাকালীন ঝাঁপিয়ে পড়ে ধরা? না, প্রেস কনফারেন্স চলছিল না, ওটা হচ্ছে উনি ওই লক্ষণদার হেল্প নিয়ে ওরা বীরকার গ্রামের মধ্যে যান, ছত্রধরকে ফোনে ডাকা হয়, ছত্রধর এসেছিল ওখানে, ছত্রধরকে মামুলি দুটো প্রশ্ন করা হচ্ছিল। সেই সময় ব্যাগে ওদের হচ্ছে আর্মস ছিল, মানে পুলিশের যেটা বলা হয় বাইট নেওয়ার সময়, তখন
ও গিয়ে যে ফটোগ্রাফার ছিল সে ব্যাগটা রেখে সে চট করে ব্যাগ থেকে ওটা বার করে ধরে যে একদম নড়বেন না, তাহলে কিন্তু মুশকিল আছে। তখন ছত্রদার সঙ্গে আরেকজন এসেছিল, সে ওখান থেকে বেরিয়ে যায়। তখন ছত্রদাকে সামনে ওখান দিয়ে গাড়ি যাচ্ছিল, পুলিশের একটা গাড়ি রিজার্ভ রাখা ছিল যে ওরা ফোন করলে সেই গাড়িটা এসে নেবে, কিন্তু ওরা সেটা ভরসা করেনি। ওইখানে আর একটা গাড়ি ওই সময় যাচ্ছিল টাটা 407 জাতীয়, সেইখানে ওই গাড়িটাকে দাঁড় করিয়ে লোকজনকে নামে ওই গাড়িটা নিয়ে ড্রাইভারকে বলে তুমি তোলো, ওকে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যায় ছত্রদাকে ধরা আধ ঘন্টার মধ্যে ওখান থেকে বেলুনালা এবং বড়ফালারা সব গায়েব হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছিল যে পুলিশ প্ল্যান করে করেছিল। এটা নিঃসন্দেহে পুলিশের দিক থেকে কোনো ভুল ছিল না, কারণ পুলিশ অলওয়েজ চাইবে যে একটা নাশকতা করে তার ক্ষেত্রে তাকে ধরা ধরতে, পুলিশ একদম। থাকবে, এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে, সেইটা পুলিশ তো করেছিল। তারপর কি আর ওনাদের দলের কেউ বা উনি সাংবাদিকদের বিশ্বাস করতে পারতেন? সেইটা নিয়েও তখন বিস্তর ডিবেট হয়েছিল। ডিবেটটা হলো কবে, যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যখন অতীন দত্ত, যেটা সাকরাইল থানার ওসি যখন অপহরণ হলো, তখন ওই ডিবেটটা বিরাট করে সামনে এলো। যখন অতীন দত্তকে ছাড়া হবে তখন কিষাণজি একটা নিজে তখন প্রেস কনফারেন্স করেন সবার সামনে, যে করে বলেন যে আমরা জানি এরকম একটা ঘটনা ঘটে গেছে, লক্ষণ রায়কে ব্যবহার করে পুলিশ এটা করেছে, কিন্তু এটা এটা উনি এখন ভয়ে, তখন তারপর থেকে যেটা হলো লক্ষণদা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল ভয়ে, স্বাভাবিক, মানে একদম প্রাণের ঝাড়গ্রামে ভয়। থাকতেন। হ্যাঁ, যে এরকম হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে লক্ষণবাবু আমাদের অনেক সময় অনেক সাহায্য করেছেন, ফলে উনি এটা করেননি। ফলে আমাদের যারা স্কোয়াড মেম্বার বা আমাদের যারা দলে অন্যান্য নেতা আছে তাদের প্রতি আমার বার্তা, ওর যেন কিছু না হয় সেটা আপনারা দেখবেন। পরে ওদের দিক থেকে মাওবাদীদের তরফ থেকে কিছু করা হয়নি, কিন্তু লক্ষণদা তো তারপর থেকে যেটা হলো সেটা হচ্ছে লক্ষণদা ঘর থেকে বেরোতো না। আমি সেই অফিসারকে, যে অফিসারের নেতৃত্বে এবং যিনি এটা পুরো প্ল্যানটা করেছিলেন, সেই অফিসারকে আমার একবার প্রশ্ন করার সুযোগ হয়েছিল বিষয়টা নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন লক্ষণদাকে করলেন, আপনারা কি জানেন যে লক্ষণদা তারপরে কেমন একটা মানসিক রোগীর মতো হয়ে যাচ্ছেন, ভয়ে পায়ে বেরোচ্ছে না, ওনার একটা বাচ্চা ছেলে আছে। তখন ওই অফিসার আমাকে বলেছিলেন যে আমরা তো জানতাম আপনার সঙ্গে ও খুব ঘনিষ্ঠ, আপনার সঙ্গে আপনার তো ফোন আমরা শুনেছি, সব কিছু আমরা জানি, আপনাকে কি আমরা ব্যবহার করেছি? বললাম না। বলে যে তা আমরা ব্যবহার করেছি ওনাকে, তখন আমরা জানতাম ওনাকে ব্যবহার করা যাবে এই কাজে, ফলে যাকে ব্যবহার করে আমরা পুলিশের স্ট্র্যাটেজির দিক থেকে। এবার ধরুন আমাদের দাউদ ইব্রাহিমকে আমাদের ধরার সুযোগ এলো কোনো সময়, তাহলে কি পুলিশ ছাড়বে? পুলিশ যদি মনে করে যে কোনো সাংবাদিক সাজিয়ে ওকে ধরা যায় সেটা ছাড়বে না। ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে সেটা তো আমাদের কাছে বলতে হবে যেটা ঠিক কাজ করেছিল পুলিশ, তখন পুলিশের ওটাই কাজ ছিল যে তাকে ধরা, সেটা করেছিল। আপনি ছত্তিশগড় এবং ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত জায়গার যে মাওবাদী ডেরা আছে তার ভেতরে গিয়ে একেবারে খবর সংগ্রহ করেছেন, এরকম কখনো মনে হয়েছে যে এই ঘটনাটা মনে পড়লে এখনো শিউরে ওঠে? না, শিউরে ওঠে। ওই যেটা বললাম যে আমি ওইখানে ওরা আমাকে যেখানে থাকতে দিয়েছিল সেখানে মাইন রাখা ছিল, ওইরকম হয়েছে। প্লাস ওইখানে এমন কিছু লোক ছিল, এমন একজনের দেখা পেয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে ছত্তিশগড়ে গিয়ে ওদের স্কোয়াডে আছে, আমি জানি না এখন অবধি তিনি বেঁচে আছেন কিনা। আর তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যাদবপুর থেকে পড়া, আমি আপনি এত এডুকেটেড, আপনি এইখানে এদের মধ্যে এইভাবে দিন কাটাচ্ছেন কি করে? তো বললো যে এবং আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন? বললো না, বাড়ির সঙ্গে আমার যোগাযোগ না। তাহলে আপনার বাবা মা আছে? বললো হ্যাঁ, বাবা হচ্ছে ডাক্তার, মা হচ্ছে কোনো স্কুলে পড়ান। তো আমি বললাম যে কী করে যোগাযোগ রাখেন, ফোন করেন? বলে না, ফোন করার স্কোপ নেই। আমরা তাহলে বললো মাসে মা একটা সময় মানে আমাকে মানি অর্ডার করে, আমি একটি জায়গা আছে নির্দিষ্ট, সেই দোকানে মানি অর্ডারটা আসে, আমি মানি অর্ডারটা আনতে যাই, আমি যে মানি অর্ডারটা যে রিসিভ করি তাতে আমার বাবা মা বুঝতে পারেন যে আমি বেঁচে আছি, এবং আমি যখন মা যখন টাকাটা পাঠান তার ফলে আমি বুঝতে পারি আমার বাবা মা বেঁচে আছেন। এইভাবে কমিউনিকেশন আমাদের আছে, আমাদের কোনো চিঠি লেখা হয় না, কোনো ফোন করার স্কোপ পাই। মাওবাদীদের ডেরায় গিয়ে আপনি কখনো তাদের প্র্যাকটিস করতে দেখেছেন? হ্যাঁ, প্র্যাকটিস আমার সামনেই হয়েছে সেটা। হ্যাঁ, সেটা আমাদের আমরা একটা 8 ঘন্টা ডকুমেন্টারি করেছিলাম, সেখানে আছে। আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা দেখলাম একটা জঙ্গলের ভেতর দিয়ে কিছু একটা আওয়াজ আসছে আর কি, ওই যেরকম আমাদের পিটি বা এই ধরনের করার ক্ষেত্রে হয় না, এরকম করে ওই করে যে এগুলো করে। তো সেইটা আমরা গিয়ে হঠাৎ করে, যেহেতু ফাঁকা জঙ্গল, আমরা দেখলাম যে মানে কিছু জায়গায় আওয়াজ আসছে, সেই আওয়াজটা যখন ফলো করে গেলাম দেখলাম ওইখানে গ্রামের মহিলাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, যে তারা শাড়ি পরে তারা কিভাবে আর্মস চালাতে হয়, প্রত্যেকের হাতে আর্মস জানি, যারা নতুন যারা পুরনো তাদেরকে আর্মস আছে, তারা ড্রেসও পরা। কত বয়স থেকে ট্রেনিং সেই বয়সে এটা কেউ 14 বছর বয়সে যোগ দিয়েছে কেউ, এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে ওরা জোর করে নিয়ে এসেছে বাড়িতে, তোমার মানে 4 সন্তান, তার মধ্যে একজনকে আমাদের সঙ্গে দিতেই হবে, এইরকম ওইটা করেছে। তো ওই যারা ট্রেনিং নিচ্ছে, যারা একদম নতুন, তাদের হাতে লাঠি দিয়ে ট্রেনিংটা করানো হচ্ছে যে কিভাবে ধরবে, কিভাবে চালাতে হবে, কিভাবে দৌড়ে গিয়ে পজিশন নিতে হবে। আর যারা একটু পোক্ত তাদেরকে আলাদা ড্রেস দেওয়া হয়, যেরকম খাকি ড্রেস, তারা তার পাশে প্র্যাকটিস করছে। কিন্তু ওদের বলা আছে যে গুলি কোনোভাবে নষ্ট করা যাবে না, কারণ গুলিটা ওদের কাছে প্রচণ্ড একটা দামি জিনিস ছিল, যেটা করা যাবে না।
ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হলো, ওরা অনেক সিস্টেমেটিক, ওরা অনেক ডিসিপ্লিন ফোর্স ছিল ছত্তিশগড়ে। ওয়েস্ট বেঙ্গলে যেটা হলো, ওয়েস্ট বেঙ্গলে যেটা আমি বললাম যে কিষাণজি যেটা বলেছিল ওটা ব্লান্ডার, তো ব্লান্ডারই। প্রথম কথা এদের হাতে আর্মস চলে গেল, দ্বিতীয় কথা প্রচুর টাকা চলে এলো এদের কাছে, প্রচুর তোলাবাজি শুরু করলো। থার্ড হচ্ছে প্রত্যেকে একটা করে বাইক পেয়ে গেল, সেই বাইকগুলো পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে দিনের শুরুতে বলতো তেল ভরে দেওয়া, সেই সারাদিন টোটো কোম্পানি করতো। এবং যার ধরুন কোনো জমি নিয়ে ঝামেলা বা কেউ কারো কাছে টাকা পায় বা কোনো পলিটিক্যাল প্রতিহিংসা নিতে হবে, তারা ওই মারা শুরু করলো, মেরে ওই শ্রেণী শত্রু বলে মাওবাদীদের নামে চালিয়ে দেওয়া শুরু করলো। এইটা কিন্তু ছত্তিশগড়ে কখনো খুব কম হয়েছে, হয়নি তা না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা ব্যাপক হয়েছে। যতজন মারা গেছে তার মধ্যে 50% মার্ডার কিন্তু এরকম হয়েছে। এইটা ওই যে বললাম যে গণমিলিশিয়া যেটা কিষাণজি বলেছিল সেটার হচ্ছে ফল, সেটা হচ্ছে প্রত্যেকের হাতে আর্মস দেওয়া, এটা হয়ে গেছে। আমাকে একটা জিনিস বলুন যে এই যে মাওবাদীদের বাড়ির লোকজন, এদের সাথে আপনি কখনো কথা বলেছেন? হ্যাঁ, সেটা তো না বলে ওয়েস্ট বেঙ্গল বা ওইখানে তো খুব গ্রামের মধ্যে তারা তো একদম সাধারণ, আমাদের বাড়ির মারা যেরকম, মা বাবারা যেরকম সেরকম। এবার তাদের বাড়ির একটা সদস্য এরকম মাওবাদী হয়ে যাচ্ছে, তাদেরকে পুলিশ খুঁজে, এটা তাদের জন্য কতটা যন্ত্রণার? দেখুন, ছত্তিশগড়ের দুদিক মানে দু জায়গায় দু রকম। আচ্ছা। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা সময় মনে করতো কিছু কিছু বাড়ি যে আমার একটা গর্বের ব্যাপার, যে আমার ছেলের নামে সবাই কাঁপে ভয় পায়, সেটা একটা গর্বের বিষয় ছিল। ছত্তিশগড়ে কিন্তু উল্টো, ছত্তিশগড় পরিস্থিতি ওদের বাধ্য করেছিল ওই দিকে আনতে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে না, এটা অনেকটা শখের ব্যাপারও কিছু ক্ষেত্রে দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ, যে আমার ছেলে গেছে, সে একটা বিরাট ব্যাপার, চাকে দেখে ভয় পায়। কারণ হচ্ছে পরের দিকে পশ্চিমবঙ্গে কি হলো, এই যে মাওবাদীদের নাম করে যে তোলাবাজি, সেটা তোলাবাজিটা বিপুল পরিমাণে শুরু হলো। আমি একটা ঘটনা বলছি, এক ডাক্তার, কলকাতার একটি মানে প্রসিদ্ধ মানে বেসরকারি হাসপাতালের ডাক্তার আমাকে ফোন করেছিলেন যে বিকাশ বলে যে নেতা ছিল, বিকাশ, মাওবাদীরা ফোন করে তার কাছে টাকা চেয়েছে। তো সে আমাকে বললো যে আমি এরকম একজনের রেফারেন্সে আপনাকে ফোন করছি, উনি আপনার কথা বলেছেন যে আপনার সঙ্গে বিকাশের যোগাযোগ আছে, একটু বলে দেবেন যে আমি আর টাকা দিতে পারছি না। আমি বললাম কেন? বলে আমি 3 দফায় টাকা দিয়েছি। কত করে দিয়েছি? বলে 10 লাখ করে। আমি বললাম যে আমাকে ডিটেলটা বলুন তো। ওনার বাড়ি সোদপুরে, ওনাকে ফোনে বলা হয়েছে যে আমি মাওবাদী নেতা বিকাশের ডান হাত বলছি, আপনি কোথা দিয়ে যান, আপনি মেয়ে কোন স্কুলে পড়ে সব আমরা জানি, হ্যাঁ আমরা তুলে নেবো, হ্যাঁ এবার আপনি আমাকে প্রথমে 10 লাখ টাকা দিন। উনি বলছেন কোথায় দেবো? ওর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা ভ্যাটের মতো আছে, বলছে ভ্যাটে ওইখানে একটা কালো প্লাস্টিকের মুড়ে ফেলে আসবেন, আমরা নিয়ে নেবো ওখান থেকে। উনি 3 বার দিয়েছেন। 4th টাইমে উনি তখন আমাকে যোগাযোগ করে বলেছে যে বিকাশকে বলার জন্য। আমি বিকাশকে ফোন করলাম, আমি তখন কলকাতায় ছিলাম, যেরকম বলছে না আমরা তো এরকম সোদপুর বা ওই এলাকায় কোনো ডাক্তারের থেকে পয়সা নিচ্ছি না। তাহলে যে এই ডাক্তারের কাছে বলছে আমাদের নাম্বারটা দেবেন। তো নাম্বারটা যথাযথ ওদেরকে দেওয়া সত্ত্বেও নাম্বারটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, তো ডাক্তারবাবু দেননি। তারপরে আর যথাযথ ফোন আর আসেনি বা কিছু হয়নি, হয়তো ওরাও বুঝে গেছিলেন যে ডাক্তার বুঝে গেছে। তো এইরকম কাজও হতো কিন্তু। ফলে মাওবাদীরা যে শুধু করেছেন, মাওবাদীদের সঙ্গে যে আশেপাশের কিছু দুষ্কৃতী তারাও কিন্তু এটা ফায়দা তোলা শুরু করেছে। কখনো কোনো মাওবাদী আপনার সাথে যখন কথা বলেছে, আপনার সাথে যখন ইন্টারাকশন হয়েছে, কেউ কখনো আক্ষেপ করেছে? না, সেটা কিন্তু পাইনি। আমি কিষাণজিকে অনেকবার রাতে তো অনেক সময় কথা হতো, তখনই বলেছি দেখুন আমি তো আপনাদের ইয়েকে সমর্থন করে। বলছে হ্যাঁ জানি। কারণ কিষাণজি কি হতো, ওর একটা অভ্যাস দাঁড়িয়ে গেছিলো, প্রতিদিন রাত্রিবেলা একবার না একবার ফোন করতো। সারাদিন কি আছে নানা রকম ইয়ে হতো। তো আমি বলেছিলাম যে আপনি তো ল পাস করেছেন। বললো হ্যাঁ। তাহলে ল পাস করে আপনি তো ওইটা আপনি এত বলেন মানুষের উপকারের জন্য করেন, তো ল পাস করে 4টে লোককে আপনি ফ্রিতে গিয়ে ইয়ে দিতেন। বলো না এইটা এক্স্যাক্টলি, যে তাহলে লোক মারছেন কেন ইয়ে করেন। বলো না সেটা আমি অল্প সংখ্যক লোককে দিতে পারতাম। আমার মনে হয়েছে এটা অনেক বেশি সংখ্যক লোককে দিতে পারছি, ফলে সেই জন্য আমি মানে এটা করে মানে এটা দিতে এসেছি। এবার এই যে ধরুন এই যেটা আমি বলছিলাম যে অতীন দত্তের কেসে আমি বলেছিলাম যে আপনারা পুলিশকে কেন সবসময় টার্গেট করেন? কারণ বলছে ওরা যে সরকারের প্রতিনিধি হিসেবে এখানে তো শুধু পুলিশ আসে আমাদের কাছে তো কোনো সরকারি আধিকারিক আসে। পুলিশ তো রাষ্ট্রযন্ত্র, ওদের তো কিছু করার নেই। এক্স্যাক্টলি তাই, আমি সেটাই বলছিলাম যে সব পুলিশ যে আপনাদের বিরুদ্ধে তা তো নয়। যেমন ধরুন অতীন দত্তের কেসে হয়েছিল, অতীন দত্তকে যখন এরা তুলে নেয় মাওবাদীরা মানে থানা থেকে, উনি কিন্তু থানাতে তখন ছিলেন না, উনি উল্টো দিকে থানার কোয়ার্টারে খেতে গিয়েছিলেন। থানাতে 2 জন অফিসার ছিলেন, সাকরাইল থানা, সামনে একটা ব্যাংক ছিল, স্টেট ব্যাংক। মাওবাদীরা প্ল্যান অনুযায়ী তখন যেহেতু দেখেছে ওসি খেতে গেছে, মাওবাদীরা ব্যাংকে প্রথমে থানায় ঢুকে 2 জন পুলিশকর্মী বসেছিল, তাদেরকে গুলি করে, গুলি করে মেরে ব্যাংকে যায়, গিয়ে 24 লাখ টাকা লুট করে ততক্ষণে দেখা যাচ্ছে ওসি খেয়ে দিয়ে বাড়ি থেকে আসছেন। মাওবাদীরা যাওয়ার সময় বাইকে করে ওসিকে অপহরণ করে নিয়ে চলে যায়, নিয়ে ওকে ওইখানে আটকে রাখে। এবার যখন চলে যায় তখন আমাকে কিষাণজি ফোন করে জানতে চেয়েছিল যে তোমার কাছে কি এরকম কোনো খবর আছে যে ঝাড়খণ্ডে মাওবাদীরা কোনো ব্যাংক ডাকাতি করেছে এবং একটা থানা অ্যাটাক করেছে?
আমি বললাম ঝাড়খণ্ডে না তো এরকম কিছু নেই। দেখো ঝাড়খণ্ডে একটা কিছু হয়েছে। এবার ঠিক আছে, ঝাড়খণ্ডে হয়েছে, হওয়ার পর আমি তখন ঝাড়খণ্ডে খোঁজ চালানোর চেষ্টা করছি কী হচ্ছে। এই সময় আমাদের অমিতাভ আমাকে ফোন করেছে, দাদা কিষাণজি তোমাকে ফোন করেছে? হ্যাঁ। বলে আরে আমাকে ফোন করে বলছে যে ঝাড়খণ্ডে একটা কিছু জানো। আরে আমাকেও তো তাই বলেছে। বলে জানো তো মনে হচ্ছে এইখানে কিছু হচ্ছে। ও এরকম ঘুরিয়ে সব কিছু বলে, গুগলি দেয় আর কি। আর দেখো তো 2 মিনিটের মধ্যে খবর পেলাম যে সাকরাইল থানাতে অ্যাটাক করেছে, করে ওসিকে অপহরণ করে নিয়ে চলে গেছে। এবার আমি ফোনটা করলাম তখন কিষাণজিকে যে আরে আপনি তো সত্যি সোজাভাবে বলেন না কেন, যে আপনি তো বলতে পারতেন যে তুলেছে। বলে না ইয়ে করো, আমরা তো ওসিকে তুলে নিয়েছি। আমরা দেখুন আমার একটা রিকোয়েস্ট, আমি ওসিকে চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু একটা রিকোয়েস্ট, লোকটাকে মারবেন না। মানে এখনই হচ্ছে না তুমি জানো না ও হচ্ছে হারমাদদের হেল্প করেন, ফলে হচ্ছে আমাদের অন্য কারণে। দেখুন আমার রিকোয়েস্ট, আপনি এবার যা ইয়ে করবেন, কিন্তু আমার বক্তব্য নিয়ে চলে যায়। সন্ধ্যাবেলা আমাকে কিষাণজি ফোন করে বলে যে এখনও আমরা মারিনি, আমরা এখনও ওর সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি এবং আমরা ওকে যুদ্ধবন্দী ঘোষণা করলাম। প্রথম যুদ্ধবন্দী ওকে ঘোষণা করা হলো দেশের মধ্যে। তার আগে মাওবাদীরা কোনো যুদ্ধবন্দী ঘোষণা করেনি কাউকে, ফার্স্ট করলো ওই ক্ষেত্রে, অতীন দত্তের ক্ষেত্রে। হলো, ও নিয়ে গেল কি ওইখান থেকে ওরা অস্ত্র লুট করেছে, এ করেছে, হলো। সেই দিনটা কেটে গেল। পরের দিন সকাল থেকে সরকারি তৎপরতা শুরু হলো যে কি করা যাবে, কি করে ওসিকে উদ্ধার করা যায়। সেদিন সন্ধ্যাবেলা আমাকে কিষাণজি ফোন করলো, করে বলছে আপনাকে একটা কাজ করতে হবে। আমরা বলুন। বলছে যে আমরা তো ওসিকে এখনো মারিনি। আমরা যে না। বললো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মধ্যস্থতাকারী হতে হবে। আপনারা কি ক্ষেত্রে? বললো এই যে ওসিকে যদি আমরা ছাড়ি, আমাদেরও তো কিছু শর্ত আছে, সেই শর্তের বিনিময়ে আমরা ছাড়বো, সেই নেগোসিয়েশনটা আপনাকে করতে হবে আমার সরকারের সঙ্গে। আচ্ছা। আমি বললাম যে দেখুন এইটা, কারণ আমার মাথায় এইটা কাজ করছিল যে এসব ক্ষেত্রে পুলিশ কি করে, যে মধ্যস্থতা করে বা যে ক্ষেত্রে এইসব কাজ করে তাদেরকে তার নামে পুলিশ একটা মামলা করে রেখে দেয়। এবার আমার ওইটা সবসময় মাথায় ঘুরছিল যে মামলাটা যদি করে, আমি যদি এখানে চাকরি করি বা না করি, আমাকে তো মামলাটা সামলাতে হবে। আমি বললাম যে দেখুন আমার অফিসের বারণ আছে, আমি এটা করতে পারবো না। তো বললো যে না আমি আপনাকে এটা করতে হবে। আমি যে না আমি এটা করতে পারবো না। তারপর মাঝখানে 2 ঘন্টা কি হলো জানি না, রাত তখন 2টো বাজে। অনেক সাংবাদিক তখন ঝাড়গ্রামে আছে, আমিও এখানে আছি। হঠাৎ করে, আর আমার অভ্যাস হচ্ছে আমার মোবাইলটা সবসময় মাথার কাছে থাকে। তো আমি মোবাইলটা ধরলাম, ধরে দেখলাম কিষাণজি বলছে শোনো এরকম ওসি বাবু তোমার সঙ্গে কথা বলবে। তো এইবার আমি বললাম যে আচ্ছা দিন। এবার দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি হ্যালো বলছি আমি অতীন দত্ত বলছি। আমার 1 মিনিট হোল্ড করুন ফোনটা। আমি এবার আরেকটা ফোন থেকে অফিসে ফোন করলাম, আমাদের যে প্রডিউসার ছিল তাকে বললাম যে এক্ষুনি তুই আমার ফোনে কানেক্ট কর, ওসির যে ইয়ে আছে তার ইন্টারভিউ নেওয়া যাবে, তুই এক্ষুনি কানেক্ট কর, রেকর্ড কর। ঠিক আছে। সে ধরলো, রাত্রিবেলা 2টোর সময় ওসি 8 ঘন্টা আমাকে ইন্টারভিউ দিল যে না আমাকে মাওবাদীরা কোনো অসুবিধা করেনি, আমি কাগজ পড়তে দিয়েছে, খেতে দিয়েছে, হ্যান দিয়েছে, সব বললো টললো। বলার পর হয়ে গেল। এবার যাই হোক, আমি আর কিছু জানি না কাউকে ফোন করেছে না কি করেছে কিছুই জানি না। ভোরবেলার সময় আবার দেখি ফোনটা বাজছে, আবার দেখছি কিষাণজির ফোন। তো 5:30 বাজে, অক্টোবর মাস সেটা। বললো এরকম শোনো এক্ষুনি তুমি আমাকে ইয়ে করতে বলো, লাইভ আমার ফোনও নিতে বলো, তার কারণ নাহলে কিন্তু আমি ওসিকে এক্ষুনি, আমি ওসি বাবুকে আমি গুলি করে মেরে ফেলবো, আমরা কিন্তু রাখতে পারবো না, আমি কোনো রিকোয়েস্ট করবো, আমি তো এক্ষুনি করবো। আমি ভাবছি আরে এত চাচাচ্ছে কেন লোকটা। হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা মধ্যে কি হলো? তারপরে আমি না আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বলো এক্ষুনি, তুমি বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক মোহন চক্রবর্তী, অমুক তমুক নাম বলছে, এই যে বলো যে এক্ষুনি ফোর্স উইথড্র করে নিতে, নাহলে কিন্তু আমি করবো না। আমি আপনি দাঁড়ান, ঠান্ডা মাথা হন, আমি দেখছি। বলে আমি অফিসে ফোন করলাম, ফোন করার পর বললাম যে এক্ষুনি কিষাণজি একটা ফোনও না, কিছু একটা হয়েছে গন্ডগোল, আমাকে বলতে চাইছে না। ফোনে সরাসরি ওখানে ধরলো, ধরার পর ও তখন বললো যে ওরা আসলে ছিল লক্ষণপুরের জঙ্গলে ওসিকে নিয়ে। যেহেতু ওর আগের দিন রাত্রিবেলা আমার সঙ্গে কথা হয়েছে, পুলিশ তো ফোন ট্যাপ করছে, পুলিশ তো বুঝে গেছে যে ও কোথায়, লোকেশন কোথায় আছে। ফোর্স পুরো গ্রাম ঘিরে ফেলেছে। এবার ফোর্স খালি পারমিশন চেয়েছে যে যদি পারমিশন দেওয়া হয় সিএম থেকে, মানে সরাসরি সিএম যদি পারমিশন দেয়, কিষাণজিকে এনকাউন্টার উড়িয়ে দেবে সেদিন একদম। মানে সেদিন ওইখান থেকে ইয়ে হয়ে যাবে। ওদের বক্তব্য যে আমরা যদি সেদিন কিষাণজিকে মারি, আমাদের কি লস হতে পারে, ওসি মারা যেতে পারে গোলাগুলি তো, বা ওরা হয় ওসিকে মেরে দিতে পারে, নাহলে আমাদের গুলি তো ওসি মেরে দিতে পারে। একটা হয়তো একজন হয়তো মারা যাবে, কিন্তু কিষাণজিকে শেষ করে দেবো। যেটা আমি পরে শুনেছি সেটা হচ্ছে বুদ্ধবাবু সেই পারমিশনটা দেননি। বুদ্ধবাবু বলেছিলেন যে না আমি চাই না আমার একটা ওসি ওইভাবে মারা যায়, আমার ভুল মেসেজ যাবে পুলিশ কর্মীদের কাছে, পুলিশ কর্মীদের মনোবল ভেঙে যাবে যারা এখানে কাজ করছে। দরকার নেই, কিষাণজিকে সেফ প্যাসেজ দাও, বেরিয়ে যাও। কিষাণজিকে সেফ প্যাসেজ দেওয়া হলো, কিষাণজি ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সেদিনটা হলো, তারপরে সেদিন বিকেল থেকে পরিস্থিতি ইয়ে হলো, কিষাণজিকে যে ফোন করা শুরু করলো, আমি তখন ওইখানে একটা হোটেল আছে ঝাড়গ্রামে, অরণ্য সুন্দর। অতীন দত্তকে কি করা? অতীন দত্তকে ওইখানেই থাকলো। অতীন দত্ত ওরা ওইখান থেকে সরিয়ে নিয়ে বাইকে করে অন্য একটা জঙ্গলে নিয়ে চলে গেল। সেদিন বিকেলবেলা থেকে যেই ফোন করছে কিষাণজি, দুপুরবেলা থেকে কিষাণজি তাদের প্রত্যেকেই বলছে যে চিত্রদীপ অমুক হোটেলে আছে, অন্য সুন্দরী হোটেলে আছে, ওর সঙ্গে গিয়ে যোগাযোগ করো।
এবার তো সব তখন আমার হোটেলের নিচে গাদা গাদা লোক, সমস্ত সারা ভারতবর্ষ থেকে এসছে লোকজন, সব সাংবাদিকরা, প্রথমে একটা ওসি তুলে নিয়েছে। তোলার পর তখন দুপুরবেলা আমাকে জানি ফোন করে বললো যে শোনো, আমরা ছেড়ে দেবো ঠিক করেছি, তোমরা সাংবাদিকদের 2টো গাড়ি বা 3টে গাড়িতে করে আসবে, প্রত্যেকটা হাউসের একজন করে আসবে, একমাত্র তোমাদের হাউসে আমি 2জনকে অ্যালাউ করছি, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে অমিতাভ রথ, এবং ফোন হচ্ছে প্রত্যেকের ফোন জমা দিয়ে দিতে হবে। গহুমিডাঙ্গা বলে ওখানে একটা জায়গা আছে, গহুমিডাঙ্গায় তোমরা আসবে প্রথমে, তারপর আমরা একটা নাম্বার দেবো, সেই নাম্বারে ফোন করবে, অমিতাভর ফোন থাকবে ওইখানে গহুমিডাঙ্গায়, তোমরা একটা প্যাকেটে করে সবার ফোনটা জমা রাখবে, জমা রেখে তারপরে তোমরা ভেতরে আসতে পারবে, গহুমিডাঙ্গা করবে। আমি গহুমিডাঙ্গায় পৌঁছেছি, ওখানে আমরা সব গাড়ি নিয়ে পৌঁছেছে, সবাই যখন প্যাকেটে ফোন ভরায় ব্যস্ত, আমি তখন আমার ফোনটা চুপ করে নিয়ে সুইচ অফ করে আমি আমার মোজার মধ্যে ভরে নিয়েছি ফোনটা নিয়ে। আমরা এবার গাড়িতে চলে গেছে, গাড়ি গেছে, ওরা 1 কিলোমিটার আগে ওইখানে ভুলাগেড়া বলে একটা জায়গা আছে, ভুলাগেড়া প্রাথমিক স্কুল ছিল, তো সেই স্কুলে ওইখানে তার 1 কিলোমিটার আগে গাড়ি থামিয়ে সব সাংবাদিককে নামিয়ে ওরা সার্চ ফার্চ করে ওরা নিয়ে গেছে স্কুলে। তার আধ ঘন্টা 45 মিনিট পরে কিষাণজি বাইকে করে ওসিকে নিয়ে এসছে। আসার পরে ওইখানে ওই যেটা বললাম যে লক্ষণদার বিষয়টা বললো যে আমরা লক্ষণদার কোনো দোষ ছিল না, বলার পরে কিষাণজি আমাকে ডাকলেন আলাদা করে যে তুমি এদিকে শোনো তো এদিকে। আমি গেলাম, গিয়ে আমি তখন যাওয়ার সময় দেখলাম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না মাঠের মধ্যে, একটা আলো নেই কোনো। এবার বললো যে তুমি এইদিকে আসো তো। গেলাম সাইডে, গিয়ে বললো, আমি তখন যাওয়ার সময় আমাদের সঙ্গে ছিল অমিতাভ রথ আর বিশ্বজিৎ ভট্টাচার্য বলে একজন সাংবাদিক, উনি, স্নিগ্ধেন্দু ভট্টাচার্য, এই 3জন আর আমি গেলাম ওইখানে। আমি ওদের নিয়ে গেলাম যে তোমরা চলো তো। গেলাম, গিয়ে ওইখানে কিষাণজিকে তখন বললাম যে এরকম, কিষাণজি বলছে যে একটা কাজ করবো, আমি তোমার হাতে তুলে দিচ্ছি ওকে, ওসি বাবুকে। তা আমি বললাম যে না, আমার তো ওইটা কাজ করছে সবসময়, যে এইটার সঙ্গে আমি কোনোভাবে যদি জড়াই তাহলে আমাকে পুলিশ করে দেবে, মামলা হবে আমার নয়। আমি বললাম শুনুন, কারো হাতে তুলে দিতে হবে না, আপনি যেটা করুন, আপনি প্রেস কনফারেন্স করান ওনাকে দিয়ে, করে আপনি ছেড়ে দিন, তারপরে আমরা বুঝে নেবো কি হবে না হবে। বলে ঠিক আছে তাই হবে। কিষাণজি ওসিকে দিয়ে প্রেস কনফারেন্স করালো, করিয়ে তারপরে যেহেতু অমিতাভের মোবাইলটা, যেই ওরা বলে যে আমরা রিলিজ করে দিলাম, সঙ্গে সঙ্গে অমিতাভর যে মোবাইলটা ছিল, অমিতাভর মোবাইলটা ওসিকে ধরিয়ে দেওয়া হলো। ওসি সরাসরি স্টুডিওতে কানেক্ট করা ছিল, সুমন ছিল তখন অ্যাঙ্কার, সুমন দে, স্টুডিও সরাসরি কথা বলিয়ে দেওয়া হলো। কথা বলিয়ে দেওয়ার পরে এইবার কি হলো, পরে মজাটা, আমি আরেকজন সাংবাদিকের সঙ্গে দাঁড়িয়ে পাশে গল্প করছিলাম, হঠাৎ করে কোনো একটা সময় পায়ে চাপ লেগে আমার মোবাইলটা অন হয়ে যায়। এবার মোবাইলটা তখন আমার একটা মুরগির ডাক আমার সেভ করে, মানে আমার ছিল, এবার মুরগির ডাক ডেকে ওঠে। এবার সেই সাংবাদিক তখন, মানে সেই সাংবাদিক হচ্ছে সেই যে প্রথম কিষাণজির ইন্টারভিউ নিয়েছিল, সুব্রত রায় বলছে, সূর্য, ওই আমার সঙ্গে ছিল। তো তখন বলে যে আমাকে যে তোমার সঙ্গে মোবাইল আছে, আমরা না, তো বলছে না, মুরগির ডাক এখানে করতে গেছে, গ্রামে অন্ধকারের মধ্যে তো মুরগি ডাকতে পারে না। ধরা পড়ে গেছে। আমি ধর মোবাইলটা বার করলাম, শুনুন তুমি কাউকে কিছু বলো না, খবর তুমি আর আমি ব্রেক করবো, আর কাউকে করতে দেবো না, কারো কাছে মোবাইল আমাকে কিন্তু দিতে হবে না, সে তুমি নিও। ব্রেকিং ধরানোর যে নেশা, একদম। এইবার হচ্ছে যে ও তো, আমি তো অফিসে ফোনও দিচ্ছি, দিয়ে এবার ও দিচ্ছে, দেওয়ার পরে এবার কি হচ্ছে, আমরা যখন কথা বলছি মোবাইলটা যখন জ্বলছে তখন তো আলো জ্বলছে, এবার অন্য সাংবাদিকরা দেখতে পাচ্ছে যে একটা আলো থেকে এটা কথা বলছে, তারা সব এসে দেখছে এটা আমার মোবাইল, তারা তো রিয়াক্ট করেছে, আমি আর নাম বলছি না, তারা আমার মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে, তারা প্রবল খেপে গেল। তারা খেপে গিয়ে দৌড়ে কিষাণজির কাছে গিয়ে বললো যে কিষাণজি এটা অত্যন্ত অন্যায়, আপনি আমাদের 3-4 ঘন্টা ধরে এখানে বসিয়ে রেখেছেন, এই অন্ধকারের মধ্যে আমরা বসে আছি, মশার কামড় খাচ্ছি, ওরা কেন অ্যাডভান্টেজ পাবে, অন্য কেউ কেন পাবে না। বলছে কিষাণজি জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে চিত্রদীপ কেন মোবাইল নিয়ে এসছে, ওদের তো মোবাইল একটা আনার কথা, ওরা 2-2জন মোবাইল নিয়ে চলে এসছে, আমরা তো কিছুই ধরাতে পারছি না, কেন হবে সে বিস্তর ঝামেলা এখানে। কিষাণজি আমাকে ডাকলেন, ডেকে বললেন চিত্রদীপ এটা তো তুমি ঠিক করনি, এটা তো তোমার, এটা তুমি ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এটা তো তুমি তোমার তো আনার কথা না। তো আমি বললাম যে দেখুন, ব্রিচ অফ ট্রাস্ট আমি জানি না, আমি এখানে খবর করতে এসেছি, আমি সেটা নিয়েছি। বলছে না তুমি আনলে কি করে, সবার মোবাইল তো জমা দিয়েছো এখানে। আমি বললাম এইবার আপনি ভেবে দেখুন আপনি কাদের পাহারার কাজে লাগিয়েছেন, আমি এনেছি মোজার মধ্যে, তারা কেউ জানেই না যে আমি মোজার মধ্যে মোবাইল নিয়ে চলে এসেছি। এইবার বলে না এটা তুমি ঠিক করনি, আমি যাওয়ার পর করলে পারতে, বলে তার 5 মিনিটের মধ্যে কিষাণজি ফোনটা সাইলেন্ট করে রাখলে ওইটা হতো না, না ফোনটা তো বেজে গেছে, হঠাৎ করে পায়ের চাপ লেগে বেজে গেছে। এইবার আমি যখন ওইখান থেকে এইবার ওই হচ্ছে, এইবার যেটা মজা হয়েছে, ওই যে প্যাকেটে করে সাংবাদিকরা যে ফোন জমা ছিল তার মধ্যে তখনকার দিনে তো বিরাট কিছু, তখন স্মার্টফোন বলে কিছু ছিল না, তো 2009 সালের কথা বলছি। এইবার হচ্ছে থাকলেও বোধহয় সবার কাছে ছিল না। তো এইবার হচ্ছে কি তারা এসে এক একজনের ফোন তো দেখতে একই রকম, এর ফোন ওর কাছে চলে গেছে, ওর ফোন, মানে প্রত্যেকের ফোন মানে ছন্ন চারা হয়ে গেছে, মানে কারোরটা কারো কেউ খোঁজ পাচ্ছে না। এইবার তো তাদের মধ্যে কয়েকজন আমাকে ধরেছে যে এইবার তাহলে ফোনটা দে, আমরা ফোন করলাম। আমি তখন বললাম যে না, তোমরা তো কিষাণজি কাছে গিয়ে নালিশ করেছো আমার নামে যে আমি হচ্ছে, এখন তো তোমাকে আমি দেবো না, তোমরা খবর কিভাবে পাঠাবে আমার দেখার কোনো দরকার নেই।
এইবার তখন এখানে অতীন দত্তকে ছাড়া হলো সবার মধ্যে, অতীন দত্তকে নিয়ে তখন আজতাকের গাড়িতে তোলা হলো। অতীন দত্তর কোনো রকম ইনজুরি ছিল না, উনি কোনো ঠিকঠাক একদম একদম সুস্থ সবল ছিল, খালি বুকের মধ্যে যুদ্ধবন্দী যেটা লেখা থাকে সেটা লেখা ছিল। ছাড়া হলো এখানে, ছাড়া ওইখান থেকে আমরা সবাই মিলে বার করে আনলাম, গিয়ে উনি আজতাকের সেই সময় ওনার মেন্টাল কন্ডিশন কেমন ছিল? একদম নর্মাল, একদম কোনো কিছু না, কারণ উনি তো দাঁড়িয়ে ওইখানে ফোনে কথা বলেন বাড়িতে। ওনার ওয়াইফকে ধরা হয়েছিল স্টুডিও থেকে, একদম স্টুডিও থেকে সুমন যে অ্যাঙ্কারিং করছিল সেই স্টুডিওর সঙ্গে বসে ওয়াইফের সঙ্গে উনি ওইখানে দাঁড়িয়ে কথা বলেছেন। মানে ওই যে তো অমিতাভের মোবাইলটা ইউজ করতে দেওয়া হয়েছিল তখন। আপনি দেখবেন বিভিন্ন কাগজে যে ছবি চাপা হয়েছে ওনার কানে ফোন দেওয়া, সেটা হচ্ছে অমিতাভের ফোনটা ছিল, নোকিয়া ফোন ছিল একটা কালো রঙের। তো সেটা হচ্ছে যে ওই তখন ওইটা ওকে দিল, ও তখন বেরিয়ে এলো। আসার পরে দেখলাম আজতাকের গাড়িতে যাচ্ছে হঠাৎ করে ওখানে ধেরুয়া ব্রিজ বলে একটা ব্রিজ আছে, ধেরুয়া ব্রিজের উপর আমাদের ওখানে মোবাইল ওবি ভ্যানগুলো দাঁড় করানো ছিল। তো আমার টেনশন হচ্ছে যে অন্য কেউ যদি ওকে নিয়ে গিয়ে লাইভে দাঁড় করিয়ে দেয় তাহলে তো অফিস আমাকে ছাড়বে না, কারণ সকাল থেকে এই খবরটা আমি স্কোর করছি এই কারণে যে সেদিন সকালবেলা যেদিন বললাম যে রাত্রিবেলা উনি আমাকে ইন্টারভিউ দিলেন, পরের দিন সকালবেলা ভোরবেলা থেকে ওসির ইন্টারভিউ আমাদের চলা শুরু করলো। এইবার তো সবাই পাগল হয়ে গেছে যে আরে এটা তো এক্সক্লুসিভ হয়ে গেছে যে একটা লোক মাওবাড়ি ডেরার থেকে ইন্টারভিউ দিয়েছে, আমি নিয়েছি। তখন সবাই মজা কি করছে, তখন সবাই দেখানোর চেষ্টা করছে এই তো আমাকেও ফোন করেছিল, এই বলছে আমাকেও ফোন করে, আমি ধরিনি। দিনের শেষে আমি গোল করতে পারলাম কি পারলাম না সেটা বিবেচ্য, আমি গোলের সুযোগ তৈরি করেছি সেটা তো কেউ শুনবে না। এবার যাই হোক সেটা হলো, রাত্রেবেলা আমি দেখেছি কাউকে লাইভ করতে দেওয়া যাবে না। আমরা গাড়িতে বসে যাওয়ার সময় অ্যাডিশনাল এসপিকে ফোন করে বলে দিলাম যে ওনাকে কিন্তু ছাড়া হয়েছে, আপনাকে পুলিশ টিভিতে দেখতেও পাচ্ছিল সবকিছু, ওরা তো পুলিশ মনিটরিং করছিল। পুলিশ দেখলে ছাড়া আছে। বাছুরডোবা বলে একটি জায়গা আছে, বাছুরডোবার ওইখানে পুলিশ ওরা এসে ওইখান থেকে আজতাকের গাড়ি থেকে, সেই আজতাকের গাড়িতে অন্য একটি চ্যানেলে অন্য একজন সাংবাদিক উঠেছিল, পরে তিনি ক্লেম করেন যে তিনি ছাড়েছেন, ব্যাপারটা তা না, এটা ছিল আজতাকের গাড়ি। আজতাকের গাড়ি থেকে তিনি উঠেছিলেন, সেই গাড়ি থেকে পুলিশ ওকে নামিয়ে নিয়ে যায়। বাছুরডোবা বলে একটি জায়গা আছে ঝাড়গ্রাম ঢোকার আগে, সেখান থেকে ওসিকে তারপরে বাড়ি ফেরানো হয়। ওখান থেকে উনি পুলিশ তারপরে নিজের মতো করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। একটা জিনিস জানতে চাইবো যে আপনি অনেকবার উল্লেখ করলেন যে গভীর রাতে ফোন করতো কিষাণজি বা অন্যান্য কোনো মাওবাদী নেতা, অথবা ভোর রাতে, তো এই সময়টাই কেন তারা বেছে নিত? ওই সময়টা ওরা ফ্রি থাকতো, অনেক সময় ওদের তো তখন কোনো কাজ ছিল না শিখাতে, ভাবুন ওরা আর কি করবে মাঝরাতে। ওদের স্কোয়াড মেম্বাররা হয়তো কোনোদিন কোনো টার্গেট করলো যে আজকে আমরা একটা সিপিএম নেতাকে মারবো, ওরা তো প্ল্যান করে করতো, সেই জায়গায় গিয়ে আগের থেকে প্রিপারেশন নিয়ে সন্ধ্যা থেকে তারা রাত্রিবেলায় মারতো। বাদ বাকি যারা নেতা তার তো কোনো কাজ নেই, কিষাণজির রাতে আর কি কাজ থাকতে পারে, কিছুই কাজ নেই কোনো। ফলে হয়তো তিনি তখন রাত্রিবেলা ফ্রি হয়ে তখন ওই ফোনগুলো করতেন, নানা রকম যে ওদের সম্পর্কে রিপ্রেজেন্টেশন কি, লোকে কি ভাবছে, ওদের কি হচ্ছে, কারণ ওরা জানতেন যে সাংবাদিকরা ওই সময়টা ফ্রি থাকে। 2010 সালে 15ই ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। শিলদা ক্যাম্প অ্যাটাকের যে ঘটনাটা ঘটেছে সেইটা কি কখনো ফোন করে জানিয়েছিলেন কিষাণজি? 100%। এটাও ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে সেদিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন কোচবিহারে, উনি গিয়েছিলেন এবং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা ওইখানে ছিলেন। সেদিন যেদিন ওইটা অ্যাটাক হয় 15 ফেব্রুয়ারি এটা হয়েছিল। তো সেই দিন ওই বুদ্ধদেব ভট্টাচার্যের শিলিগুড়ি বাঘাযতীন পার্কে একটা সমাবেশ ছিল, খুব মেরে কেটে 500 লোক হয়েছিল সেখানে। তো আমি সেখানে কাভার করতে গেছিলাম আমার চ্যানেলের হয়ে। তো আমাদের সেদিন রাত্রেবেলা ফেরার কথা, আমি এনজেপি স্টেশন, আমার টিকিট কনফার্ম হয়নি, আমি এনজেপি স্টেশনে গিয়েছি। যাওয়ার পরে তখন ওই এনজেপি স্টেশনে যেরকম ওই যে মাইকে বলে ওরকম মধ্যে হঠাৎ করে দেখছি কিষাণজি ফোন করেছে। তা আমি ধরেছি হ্যালো কী ব্যাপার, বলে আচ্ছা কোনো পুলিশ ক্যাম্পে কোনো অ্যাটাক হয়েছে। আমার কোন পুলিশ ক্যাম্প, ও যে কোথাও হয়েছে। আর ওই বললাম যে উনি ওই গুগলি ছাড়তে না, সরাসরি বলবেন না, বুঝে নিতে হবে। এবার আমি বললাম যে কি হয়েছে, বলে না। এবার আমার যথারীতি আমি দেখলাম আমার পরে সবচেয়ে ভালো ইয়ে ছিল হচ্ছে অমিতাভ। আমি অমিতাভ কিছু বলে আরে শিলদা ক্যাম্পে অ্যাটাক হয়েছে। বলছো কি, বলছে হ্যাঁ। আমি আবার কিষাণজিকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমরা আরে শিলদা ক্যাম্পে অ্যাটাক করেছেন, আপনি আমাকে বলছেন না, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন। বলে এক্ষুনি কাজ করে, আমরাই মেরেছি, 28 জন মরে গেছে, আপনি ফোনও নিতে হলে এক্ষুনি ফোনও নেওয়া আমার। এবার আমি অফিসকে ওই শিয়ালদা এনজেপি স্টেশনে দাঁড়িয়ে ফোন করলাম, করে বললাম যে কিষাণ এরকম, ততক্ষণ তো অফিসে খবর চলে এসেছে, আমি তো খবর ধরিয়ে দিয়েছে যে এরকম কিষাণজি ফোনও দিতে চায়, আমাকে ফোন করেছে, এক্ষুনি দিতে হবে। হঠাৎ করে অফিসে যেটা আমি বললাম যে মাওবাদী আন্দোলনের সময় না একটা ছিল পুলিশ রিপোর্টার আর একটা ছিল মাওবাদীদের রিপোর্টার। পুলিশ রিপোর্টাররা ভাবতো মাওবাদী রিপোর্টাররাও বোধহয় মাওবাদী, তাদের থেকে সুবিধা নেয়, তাদের থেকে এবারে। আর মাওবাদী রিপোর্টাররা ভাবতো পুলিশ, এবং সেটা অনেকাংশ সত্যি, যে পুলিশ রিপোর্টাররা খবর জেনে নিয়ে সেটা পুলিশকে সাপ্লাই করে ভবিষ্যতের, মানে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর কি। তো ফলে এই একটা ক্ল্যাশ ছিলই।
এবং তো এবার তখন বললাম, হঠাৎ করে অফিস থেকে আমাকে বলা হলো যে না, ও একটা নিষ্ঠুর অমানুষ, ও মানুষের পর্যায়ে পড়ে না, এতগুলো লোককে মেরেছে, কোনো ওর ফোনো টোনো নেওয়া হবে না। ঠিক আছে, হলো না। আমি তো আপনি ফোনে রেকর্ড করে রেখে দেন? না, আমি না সেগুলো কিছু রাখি, কারণ তখন ওই আমার তো ভালো ফোন নয়, তখন তো ওই যে কিপ্যাড যুক্ত রেকর্ড হয় না, মানে হলুদ নীল রঙের বুঝতে পেরেছি, ওই নোকিয়ার ফোন, ছোট ফোন করে রেকর্ড হয় না। এবার আমি তখন আমার একটু জিদ হলো, আমি দেখলাম যে আমি ওইখানকার জিআরপির আইসিকে ধরেছিলাম যে আমার টিকিটটা যদি আপনি ব্যবস্থা করে দিতে পারেন আমি তাহলে কলকাতা চলে যেতে পারি। আমার তখন একটু মেজাজটা গরম হয়ে যায়, আরে আমি খবরটা দেখেছি, খবরের সঙ্গে কিষাণজি নিষ্ঠুর না অনিষ্ঠুর তো কোনো সম্পর্ক, এটা খবর এখনকার, আর একটা লোক বলতে চাইছে তার বক্তব্য তো আমাকে শুনতে হবে। যথারীতি নেওয়া হলো না কিছু বললো না বলা, রাত্রি 11টার সময় কিষাণজি আমাকে ফোন করলো, শোনো সেটা হচ্ছে যে তোমরা তো নিলে না, আমি 24 ঘন্টাকে ফোনও দিতে, আমি দিয়ে দিন। এবার আমি তখন ঠিক করলাম যে আমি আইসির কাছে গিয়ে বলবোই না, রিকোয়েস্ট করবো না যে আমাকে ট্রেনের টিকিটটা আমাকে ট্রেনে করে তুলে দিন। আমি জিদ ধরলাম, আমার সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল ভগবান শাহ বলে একজন ছিল, ওই আমার সাথে ছত্তিশগড়ের মাওবাদী ডেরায় গিয়েছিল, তো তাকে আমি বললাম চলো আজকে যাবো না। আর শিলিগুড়িতে আমার বাড়ি, আমি আমার বাড়িতে এলাম। আসার পরে এইবার অফিস থেকে আমাকে ফোন করেছে যে তুই কোথায়, তোকে তো তুই তাতে ট্রেনে উঠে ভালোই করেছিস, টিকিট আছে, তুই কালকে তোকে যেতে হবে কিন্তু এখানে। আমার না, আমি তো রওনা দিতে হয়নি। বলছে কেন? আমার তখন আমার টিকিট কনফার্ম হয়নি। তো এইবার তো আমি বলে যে তাহলে কি করে আসবে, আমরা হয় প্লেনের টিকিট দাও কাল সকালে, নাহলে তো কিছু করার নেই। অফিস তখন প্লেনের টিকিট পাঠালো আমাকে। পরের দিন সকাল 9টায় আমি রওনা দিলাম, দিয়ে কলকাতা পৌঁছলাম। এয়ারপোর্টে আমার জন্য গাড়ি ছিল, এয়ারপোর্টে গাড়ি থেকে আমি সরাসরি চলে গেলাম শিলদা ক্যাম্পে। তারপর আমি সেখানে 1.5 মাস ছিলাম টানা, ওই 1.5 মাস ছিলাম। কারণ এটা এত বড় একটা ইনসিডেন্ট, একদম গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটা পুরো পরিকল্পনা করে এটা করা হয়েছিল আর কি, মানে প্ল্যান, মানে এটা অনেক দিন ধরে রেকি করে ওই যে জায়গাটায় ওই পুলিশ ক্যাম্পটা থাকার সময় বেসিক্যালি মাওবাদীরা ওই শিলদা এলাকায় নিজেদের প্রভাবটা বাড়াতে পারছিল না, প্লাস ওইখানে সিপিএম অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছিল। ওরা চাইলো যে ওই ক্যাম্পটাতে যদি আমরা হিট করতে পারি তাহলে একটা বিস্তীর্ণ এলাকা আমি ফাঁকা পেয়ে যাব, যেমন হচ্ছে ডান দিকে রাস্তা চলে গেছে হচ্ছে ফুলকুসুমার দিকে, হচ্ছে বাঁকুড়ার দিকে, বাঁ দিকে চলে গেছে বেলপাড়ির দিকে, সোজা রাস্তাটা চলে গেছে ঝাড়গ্রামের দিকে। বিস্তীর্ণ এলাকায় আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, কেউ আমাকে কোনো কিছু করবে না, বাজারটা আমি পুরো দখল করে নিতে পারবো। সেই জন্যই মূলত ওই অ্যাটাকটা ওরা করেছিল। তো পরে আমি কিষাণজিকে বলেছিলাম যে আপনারা মানে এটা মানে ইয়ে করলেন কেন, মানে এটা তো এত লোককে না মারলেও পারতেন। বলো না, আমরা আসলে আমাদেরও তো ওদের মাওবাদীদের 9 জন মারা গিয়েছিল আচ্ছা ওই অ্যাটাকে মাওবাদীদের, কারণ ওরা যখন ঢুকেছিল, যখন ওরা গুলি চালায়, পাল্টা ওদের যে সেন্ট্রি আছে সেন্ট্রিরাও গুলি চালিয়েছে। সেন্ট্রিতে একজন মারা গেছিল, তার নাম হচ্ছে নামটা আমি এই মুহূর্তে মাতিয়ে হতে পারছি না, সেটা হচ্ছে ও মারা যায় একজন। তিনি তার আগে হচ্ছে সুসেন মাহাতো মারা যায়। সুসেন মাহাতোর এটা হচ্ছে প্যাথেটিক। সুসেন মাহাতোর যে বাবা মারা যেত, সুসেন মাহাতো বেসিক্যালি ধরমপুরের ওখানে থাকতো। ওর সিপিএম অ্যান্টি সিপিএম ছিল। ওর বাবা মারা গেছিল, মানে যেটা শোনা যায় যে ওর বাবাকে সিপিএম মারধর করেছিল, তাতে ওর বাবা মারা যায়। বাবার যেদিন কাজ, সেদিন যখন ও বাবার কাজ করতে বসছিল তখনও সিপিএম এসে মেরে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ও ওই রাত থেকে মাওবাদী দলে গিয়ে যোগ দিয়েছিল এবং কিষাণজিরও 1 নম্বর কমান্ডার ছিল, মানে একদম প্রধান দেহরক্ষী ছিল। সুশান ওই এটাতে মারা যায়, মানে ওই শিলদা ক্যাম্পে ইনসিডেন্টে মারা যায়। সেইটা কিষাণজির একটু ইয়ে ছিল আর কি, যে মানে এত বিশ্বস্ত একজন লোক সেই হয়েছিল, রাগ ছিল, রাগ মানে তার একটা ইয়ে হয়েছিল, মানে আমার বিশ্বস্ত লোক মারা গেছে। তখন কিষাণজি বলেছিলেন যে আমাদের এখন উপায় ছিল, কারণ আমরা এইটা যেহেতু মানে এমন একটা জায়গা, মানে ট্রায়াঙ্গেলের মধ্যে ওই জায়গাটা ওরা করেছিল ইয়ে বুঝে, মানে স্ট্র্যাটেজিক লোকেশন ওদের ছিল, ফলে ওইটা আমাদের ওইটা অ্যাটাক করতেই হতো। কিন্তু আমাদেরও যেমন ড্যামেজ হচ্ছে, আমরাও বুঝতে পারিনি যে ওদের এরকম হবে। ওই পুরো এটা মানে ক্যাম্পটা তারপর থেকে তুলে দিয়েছিল ওরা ওই অ্যাটাকের পর থেকে। সেম জিনিস জিজ্ঞাসা করবো যে জ্ঞানেশ্বরী হামলা যেটা, সেটার সময়ও কি আগে থেকে খবর ছিল কিছু? 100% ছিল, মানে খবর ছিল, মানে কি কিষাণজি সেদিন খবর দেয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে তার আগে কলকাতা পুরসভার ভোট, তারপরে কলকাতা পুরসভার ভোট ছিল। এবার জ্ঞানেশ্বরী হামলার তার 7 দিন আগে আমাকে জঙ্গলমহলে মানে ফোর্স মানে বেধড়ক মারধর করে আপনাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা ঝাড়গ্রামের ওই যেটা বললাম এর আগে কেনেডির চায়ের দোকান ছিল, সেইখানে আমরা চা খাচ্ছিলাম। হঠাৎ করে আমার যে খবর আসে যে রামগড় পেরিয়ে একটুখানি গেলে ওইখানে ব্লাস্ট করিয়েছে ওরা, তাতে 4 জন জওয়ান উড়ে গেছে একদম। এবার সেই খবরটা পেয়ে আমার তখন একটা হাওয়াই চটি পড়া ছিল, যে তুমি চা খেতে গেছিলাম, আড্ডা মারতে গেছিলাম, ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই, গিয়ে ওইখানে যাই, সেই হাওয়াই চটি পায়ে দিয়ে আবার হোটেলে গেলে তো আবার সময় দেরি হবে।
গাড়ি ডেকে নিয়ে ওইখান থেকে যাই, গিয়ে ওইখানে দেখি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে পুলিশ জটলা করে আছে, দেখা যাচ্ছে জায়গাটা পুরো হয়ে আছে, গাছ ফাছ ঝলসে গেছে, এরকম ব্লাস্ট হয়েছে। তো আমরা যথারীতি যেরকম কাজ করে গিয়ে ওইখানে ছবি তুলে নিয়ে করছি, হঠাৎ করে কিছু ফোর্সের লোক আস্তে আস্তে এইদিকে আসছে, হেঁটে এইদিকে, ওরা নর্মাল আমাদের রোজই যায় দেখতে। তো যাওয়ার পরে হঠাৎ করে আমাদের একজন সাংবাদিক ছিল দেবেন তিওয়ারি বলে, দেবেনকে হঠাৎ করে যাওয়ার সময় ধাক্কা দিয়েছে। তো ধাক্কা দিচ্ছে, আমি বললাম যে এরকম দাদা ধাক্কা দিচ্ছেন কেন, বেশি কথা বলছিস কেন বলে, হঠাৎ করে দেখলাম না ওরা সেটা অন্য মুডে আছে আর কি, হঠাৎ করে সে লাঠি ফাটি বার করে বন্দুক দিয়ে মারা শুরু করেছে। আমরা 3-4 জন সাংবাদিক ছিলাম, সবাই দৌড়ে চলে গেছে, আমি ধরা পড়তাম না। আমার যেটা প্রবলেম হলো, আমার পকেট থেকে মোবাইলটা তখন পড়ে গেছে নিচে হঠাৎ করে। এবার আমি মোবাইলটা তুলতে গেছি, এই যে তুলতে গেছে আমার উপর 5 জন ঝাঁপিয়ে পড়েছে। বেসিক্যালি কোনো কারণ ছিল না আপনার উপর ঝাঁপিয়ে পড়ার? না, কারণটা পরে বুঝলাম। সেটা হচ্ছে আমাকে তারপর ঝোপে টেনে নিয়ে গেল, পাশে জঙ্গলের মতো নিয়ে গেল, নিয়ে মানে পাড়াতে যেরকম হয় না যে মানে গরু চোর বা এমনি চোর, সাইকেল চোর ধরা পড়লে যেরকম, পকেট মার ধরা পড়লে যেরকম পেটানো হয়, সেই রকম পেটানো আমাকে, মানে লাথি মুখের মধ্যে ঘুষি, মানে এইখানে আমার হয়ে গেল, মানে বুকে মারছে লাথি, মানে মানে বন্দুকের দিয়ে মুখে মারছে। আমার সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল পার্থ প্রতিম রায় বলে, পার্থ তো দৌড়ে চলে গেছিল, পার্থ দূর থেকে পুরো ছবিটা তুলেছে, ওই জন্য এটা অন রেকর্ড হয়েছে যে আমাকে কিভাবে মারা হয়েছিল আর কি। তো মানে পাগলের মতো, নৃশংসের মতো আমাকে পেটাচ্ছে। আমি লাস্টে দেখলাম যে আমার বাঁচার চান্স আজকে নেই, আমি একটা ফোর্সের পুরো পায়ে পড়ে গেলাম, ঝোপের মধ্যে তো কেউ দেখতে না। আমি গিয়ে বললাম যে দেখুন আমি না ড্রাইভার, আমি রিপোর্টার নই, আমাকে মারবেন না। আমি বলছি রিপোর্টার কাহা, আমরা রিপোর্টার তো চালা গিয়া বলে, ও তো এইবার পাশে একটি ছেলে দাঁড়িয়েছিল, তাকে বলছে এ তো বললে রিপোর্টার নেই। হ্যাঁ, তখন ও বলছে আরে না মিথ্যা কথা বলছে, কালকেই দাঁড়িয়ে এখানে বলছিল, টিভিতে বলছিল যে ফোর্স কোনো কাজের না, ফোর্স কিছু করতে পারছে না, মাওবাদীরা এই করে যাচ্ছে ওই করে যাচ্ছে, বিরাট মাওবাদী ভক্ত, একে ছাড়া নিয়েছে মারুন। আমার মাওবাদী ভক্ত, হ্যাঁ মাওবাদী ভক্ত, মুখের মধ্যে বুট শুদ্ধ লাথি মারলো আমাকে। মানে এইবার মারা কি ওই বুটের লাথিটা খাওয়ার পরে না আমার আর সেরকম কোনো ইয়ে ছিল না, আমি ওখানে পড়ে গেছি। এইবার ওরা ভেবেছে হঠাৎ করে যে বোধহয় মরে গেছে, ওরা তখন আমাকে ফেলে দিয়ে চলে গেছে, মানে ওরা এগিয়ে গেছে। এবার আমার তখন একটু হুশ হুসছে, আমি খালি চেঞ্জ করতে পারছি যে ওরা চলে গেছে, আমি কোনো রকম উঠে দৌড়ে মানে গাড়ির দিকে যাচ্ছি, ওরা তখন অনেকটা এগিয়ে চলে গেছে, গাড়ির দিকে যাচ্ছে। পুরোটা পার্থ, যেটা আমার একদিকে ভালো হয়েছে যে আমার এটা বিশ্বাসযোগ্য করা গেছে, নাহলে এটা কেউ বিশ্বাস করতে না, পার্থ পুরোটা রেকর্ড করেছে পুরোটা, সেইটা ইয়ে হলো। ফলে হচ্ছে তখন থেকেই ওরা মানে এই জিনিসগুলো এখানে চলছিল আর কি, মানে যে দীর্ঘদিন ধরে এই মানে পুলিশের মানে এই যে ফোর্স যে রিপোর্টারদের টার্গেট করা, যে খবর পৌঁছে যাচ্ছে ইয়ে করছে। যেমন যে জ্ঞানেশ্বরীর আগে আমি বলছি, জ্ঞানেশ্বরী ঘটনা যখন হলো তখন ওইখানে বাপি মাহাতো বলে একজন ছিল, আচ্ছা মূল অ্যাকিউজ সেই ছিল বাপি মাহাতো। ওরা জনসাধারণ কমিটি, মানিকপাড়া বলে একটি জায়গা আছে, ওইখানে জনসাধারণ কমিটির নেতৃত্বে একটা আন্দোলন করছিল, ওরা চাইছিল মিডিয়া কভারেজ। কিন্তু তখন জনসাধারণ কমিটি ছোট ছোট পকেটে এত আন্দোলন করছিল যে ওই আন্দোলন শেষ হচ্ছে, মানে কতটা কভার করবে মিডিয়া, একটা করবে দুটো করবে। বাপি এইবার তাতে দেখলো ওদের আন্দোলনটা 3-4 দিন মিডিয়াকে ফোন করেছে, লোকাল ওইখানকার যারা সাংবাদিক আছে কেউ কারো কভার করেনি। ও তখন প্ল্যান করে যে আমরা এমন একটা কাজ করব যাতে সমস্ত মিডিয়া আমাদের এখানে আসতে বাধ্য হয়। সেটা কি না, সেটা হচ্ছে আমরা ওই ইয়ে খুলে রেখে দেবো, ফিশ প্লেট ওই ইয়েটা খুলে রেখে দেবো। ওরা বুঝতে পারেনি মানে এটা অ্যাক্সিডেন্টই বা নাশকতা এটার কোনো ব্যাখ্যা হয় না, আমি ওর পক্ষে কিছু বলছি না, কিন্তু ওরাও এই জিনিসটা ওরা বুঝতে পারেনি। ওরা কি করেছে, ওরা কি মানে কি ক্লিপ যেন একটা বলে, সেইটাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে ওই গাড়িটা ডিরেল হয়ে গেছে, গাড়িটা ডিরেল হয়ে গিয়ে পাশের লাইনে পড়েছে। সেই সময় ট্রেন এসে আরেকটা ট্রেন এসে মেরেছে, ফলে যেই ট্রেনটা ডিরেল হয়েছে সেই ট্রেনটা কিন্তু সরাসরি অ্যাক্সিডেন্ট হয়নি, ওই ট্রেনটা মারাতে দুটো ট্রেনেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতজন লোক মারা গেছে। এবার পরে যেটা এটা জানা গেল কি করে, সেদিন রাতের ঘটনা বলি, সেখানে তো কাভার করতে এলাম। সেদিন আমি দুপুরবেলা ফোন করলাম অসিত মাহাতোকে। অসিত মাহাতো তখন জনসাধারণ কমিটির নেতা, ছত্রধরের পরে, যেহেতু ছত্রধর অ্যারেস্ট হয়ে গেছে। অসিত আমাকে বলছে না এরকম কোনো ঘটনা আমরা অন্তত ঘটায়নি, এরকম কিছু নয়, আমরা কিছু করিনি। আমি অস্বীকার করছে। তো বললো আমি বললাম তাহলে ফোনও দেবেন, বললো হ্যাঁ ফোনও দেবেন। তখনও সুমনের শো চলছিল, 7টা 7:30 তখন শো হতো সুমনের। তখন আমি ওইখানে ওকে ফোনও বললাম, ও ফোনও দিল যে না আমরা করিনি, হ্যান করিনি ত্যান করিনি, সব বললো। সব মিটে গেল। মিটে গিয়ে তারপরে তদন্ত শুরু হলো। এটা তদন্তে জানা গেল কি করে যে এই যে পুলিশ সমস্ত তো ফোন তো এদের সার্ভেলেন্সে রাখা ছিল, সমস্ত রেকর্ডিং শুনলো। তখন দেখা গেল বাপি মাহাতো বলছে, তার এই যখন এটা অ্যাক্সিডেন্টের খবর হচ্ছে, বাপি মাহাতো একজনকে বলছে শোন পেছনে একটা ম্যা হু ডন গানটা হচ্ছে,
তাতে কোনো একটা জায়গায় কোনো একটা মজলিস বা কোথাও ছিল যে আসার সময় দুটো ইংরেজি বোতল নিয়ে আসবি, বাংলা হলে কিন্তু হবে না, আজকে প্রচুর ফুর্তি করতে হবে, এই তো এমন কাজ করবো, মিডিয়া চলে এসে সব কটাকে টেনে এনেছে এখানে, এতদিন ধরে ফোন করছিলাম কিচ্ছু করছে না, এমন স্কিম করলাম যে এটা হলো, পুরো এটা রেকর্ডিং হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু আমার ফোনও ট্যাপ করতো পুলিশ, দেখা গেল যে অসিত মাহাতো, আপনার ফোনে পুলিশ ট্যাপ করে? হ্যাঁ, সেটা আবার আর একটা ঘটনা, সেটা পরে বলছি। সেটা হচ্ছে অসিত মাহাতো আবার বাপি মাহাতোকে ফোন করেছে, বলেছে শুনলি ওই যে দাড়িওয়ালা রিপোর্টার জিতদীপ দা আমাকে ফোন করেছিল, আমি বললাম যে একদম অস্বীকার করে দিয়েছি, বুঝলি, যে এরকম আমরা কিছু করিনি, এরকম কাউকে বলতে যাবি না, এখন কেসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, এটা নিয়ে ঝামেলা হবে, তোরা কাউকে কিছু বলবি না, আমি কিন্তু বলে দিয়েছি বলে আহা করে খুব হেসেছে। পুলিশটা তো পুরোটা ওটা রেকর্ডিং করেছে, পুলিশ পরে তো সমস্ত জেনে গেছে, এর ফোন আর ওর ফোন পুরো দেখা যাচ্ছে যে কি হয়েছে না হয়েছে, এটা ধরে ফেললো। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যখন ঘটনা ঘটলো তার 3 থেকে 4 দিন পরে হিন্দুস্তান টাইমস একটা স্টোরি করলো, সোমেন দত্ত বলে একজন জার্নালিস্ট আছেন, ওদের রাতক্রম খবর হলো যে কি করে সাংবাদিকদের ফোন পুলিশ ট্যাপ করছে। তাতে যেটা জানা গেল সেটা হচ্ছে সেদিন যেদিন খবরটা হবে তার আগের রাতে স্নিগ্ধেন্দু আমাকে ফোন করলো, এইচটি রিপোর্টার, এখন ইয়ে করে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করে, ও ফোন করে বললো যে আরে ইতুদা তোমার ফোন তো ট্যাপ হচ্ছে, আমার মানে বললো হ্যাঁ সোমেনদা একটা সরকারি অর্ডার পেয়েছে, সেই সরকারি অর্ডারে দেখা যাচ্ছে তোমার নাম্বার আছে। তাই বললো হ্যাঁ, আমি তখন সোমেনদাকে ফোন করলাম, সোমেনদা তো আমার থেকে সিনিয়র, বললো হ্যাঁ আমি যে অর্ডারটা পেয়েছি সেই অর্ডারে দেখা যাচ্ছে যেই নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে তোর নাম্বার। আমি অর্ডারটা কে করেছে? বললো তৎকালীন যে আমাদের হোম সেক্রেটারি ছিলেন সমর ঘোষ, তার সই আছে ওইখানে, বলা হয়েছে ভোডাফোন কোম্পানিকে যে এই ফোন নাম্বারটা আমরা সার্ভে করছি, এবং আমার ফোন নাম্বার কোথাতে কল ফরওয়ার্ড হচ্ছে সেইটাও ওইখানে পাশাপাশি নাম্বার দেওয়া আছে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মাওবাদীদের সঙ্গে আপনার যোগাযোগ আছে। হ্যাঁ, এই পরে আমি বললাম তুমি অর্ডারটা পেয়েছো? বললো হ্যাঁ। পরে আমাকে সোমেন দত্ত অর্ডারের কপিটাও দিয়েছিল, ওরা তো খবর করলো বিরাট করে যে কি করে জার্নালিস্টদের ফোন পুলিশ ট্যাপ করছে, এ করছে, তখন অর্ডারের কপিটা, আমার একটা বই আছে ব্রেকিং নিউজ বলে, সেখানে আমি অর্ডারটাও ছেপেছিলাম যে কিভাবে পুলিশ এটা ফোন করছে, এটা তো পুলিশ করতো, মানে এটা তো ইয়ে করে। এবং আমরা যেটা জানতাম, আমি যেটা করতাম সেটা হচ্ছে, শুনতে অনেক অবাক লাগবে, সেটা হচ্ছে আমি ইচ্ছে করে তখনকার লোকজনের সঙ্গে বেশি করে গালাগালি করে কথা বলতাম, খুব স্ল্যাং, একদম মানে চূড়ান্ত স্ল্যাং কথা বলতাম। এটা হলো আমি টেস্ট করতে চাইছিলাম তার আগে থেকে যে পুলিশ আমারটা সত্যি করে কিনা। এইবার একদিন আমি কলকাতায় এসে ক্লাবে গেছি করতে, আড্ডা দিতে, তখন দেওয়ার পরে একজন আমাকে বললো যে এরকম যে সিআইডি তো অনেকদিন যাস না, আমি যে না, বলে যে এরকম আরে তোর যা মুখের ভাষা ওরা তো পাগল হয়ে যাচ্ছে, আর তাই নাকি? বলছে হ্যাঁ। এবার যাই হোক, তার কয়েকদিন পরে আমি সিআইডিতে গেছি, তারপরে এক অফিসার আমাকে বলছে আরে তুমি একটু মুখের ভাষা ঠিক করো, তুমি এরকম কথাবার্তা বলো, এত ইয়ে করো। আমি বললাম তোমরা এগুলো শোনো, বলো আরে কি করবো, আমার কাজ এটা শোনা, তোমার ওইগুলো শুনতে আমাদের বসে বসে। তখন এই বুঝে গেলাম যে ওরা ইয়ে করে। তারপর তো অর্ডারটাই সোমেন দত্ত বার করে দিল, সরকারি অর্ডার বেরিয়ে গেছে, আমার ফোনটা ট্যাপ করতে হবে। এইটা কতদিন ছিল? ওরা একটা 1.5 মাসের জন্য যে অর্ডারটা উনি সাইন করেছিলেন, সেই অর্ডারটা ছিল 1.5 মাসের জন্য, নেক্সট 1.5 মাস এর ফোন ট্যাপ করতে হবে। তাতে একাধিক মাওয়িস্ট লিডারদের নাম্বার ছিল এবং আমার নাম্বার ছিল। তারপর মানে তারপরে তো আমি জানি না, কারণ তারপরে হয়তো হয়েছে, কিন্তু তারপরে তো আমি অর্ডারটা আর পাইনি কোনো কাপড়, ওইটা সোমেন দত্তই বার করেছিল, ফলে আমি এটা দেখতে পেয়েছিলাম, আমি নিজেও বার করিনি, ও বার করেছিল, সেখানে দেখতে আমার ফোন নাম্বারটা ট্যাপ হচ্ছে, একদম আমার নাম্বারটা আছে আর কি। মানে মাওবাদীদের যত গল্প রয়েছে, মানে এত অভিজ্ঞতা ঝুলিতে আপনার পরিপূর্ণ, তো সেখান থেকে এইটুকু সময় যতটা হয়। আমি একদম শেষ প্রশ্ন করব যে মাওবাদীদের তো সংসার ছিল, সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল, তো তারা তো কখনো সংসার জীবনটাকে উপভোগই করতে পারেনি? না, এটা তো একটা মতবাদ, যে যেটা মতবাদ নিয়ে থাকে সেটা তো সেইভাবে করতে পারে। ভয় ভয় জীবন কাটাতো, কখন পুলিশ ধরে নেয়, হ্যাঁ সেটা তো হয়, কিন্তু ওরা তো লাইফটাকে ওইভাবে করার জন্যই এসেছিল। মানে আমি ওইখানে গিয়ে যা কথা বলেছি বা এখানে বলেছি, তাতে তারা তো জানতো যে এরকম হবে তাদের পরিণতিটাকে। এবং মাওবাদীদের একটা সময় কঠিন নিয়ম ছিল যে যারা স্কোয়াডের মধ্যে থাকবে তাদের দুজনের মধ্যে বিয়ে হবে না। পরে ওরা সেই নিয়মটা খানিকটা শিথিল করে, যেমন কিষাণজি ওয়াইফ সুজাতাই তো স্কোয়াডের লিডার ছিলেন, এরকম অনেকগুলো হয়েছে, যেমন হিদমার স্ত্রী ছিলেন, অনেকেরই স্ত্রী আছেন যে তারা হয়েছিল। কিন্তু ওদের ওইটাতে না, ওই যে ওরা মানে প্রথম দিকে ওরা নিয়ম ছিল ওদের কোনো ইস্যু নিতে পারবে না ওরা, এটা কিন্তু ওদের মানে নাশবন্দি করাতে হবে, এটা ওদের ইয়ে ছিল, একদম ঘোষিত নীতি ছিল আর কি। যে ফলে দেখবেন কিষাণজিরও কোনো সন্তান সন্ততি নেই, হিদমারও নেই, কারণ এটা ওদের একদম স্ট্রিক্ট নিয়ম ছিল। এই মাওবাদীদের মধ্যে যে এই যে ধরুন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটাও কিন্তু
বহুবার হয়েছিল। তাই? হ্যাঁ, ওই দলের মধ্যে হয়, এটা তো পশ্চিমবঙ্গেই হয়েছে। এরকম কমপ্লেন গেছিল, কিষাণজির হস্তক্ষেপ আমি জানি, কিষাণজি তাকে স্কোয়াড থেকে বার করে দিয়েছে, সে তারপরে পুলিশের চড় হয়ে যায় গিয়ে, পরে কিষাণজি বলেছিল যে ওই ছেলেটাকে আমার দলের লোকেরা বলছিল মারতে হবে, তা আমি বলে দিয়েছি না কি, এখন ও তো পুলিশের চড় হয়ে গেছে এখন গিয়ে, মানে যাকে ওরা বার করে দিয়েছে। থ্যাংক ইউ চিত্রদীপ দা। এবং আড্ডা স্টেশনের দর্শকদের আমি বলবো যে হ্যাঁ, কিষাণজিকে নিয়ে তো আমাদের মধ্যে অনেক রকম ইন্টারেস্ট রয়েছে, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের সমস্ত কিছু নিয়ে আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট রয়েছে, যে তারা কিভাবে জীবন কাটাতো, তাদের ব্যক্তিগত জীবনে তারা কীরকম ছিল, তাদের ডেরা কতটা ভয়ঙ্কর ছিল, সেই সমস্তটা আপনারা আজকে জানতে পারলেন। চিত্রদীপদার থেকে আরও অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু সেটা পরের এপিসোডে। দেখতে থাকুন, চোখ রাখুন আড্ডা স্টেশনে। থ্যাংক ইউ।